চলো আমরা শুরু করি। আচ্ছা, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে প্রথমে বলে নাও। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হুম। আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে প্রথমে বলে নাও। আগের দিন পড়াশোনায় কি কিছু অসুবিধা আছে সৃজনী? ওই লেকচারটা তো পাঠায়নি, তাই জন্য দেখা হয়নি। হ্যাঁ, পিডিএফটা তো এখানে পাঠিয়ে দেওয়া যেত, আসলে ভিডিওটা পাঠাবে কিনা। আচ্ছা, পাঠিয়ে দেবো এখন। কালকে আজকে একসাথে। আর এমনি কারো কিছু অসুবিধা আছে দেখেছিস? যখন পড়াচ্ছিলাম তো লিখে 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 পড়াচ্ছিলাম তখন। মানে কেউ কেউ তো নিশ্চয়ই, মানে যেমন ক্লাস নোট নেই নিস আর কি, সেরকম করে ক্লাস নোট কেউ নিসনি? কি টিউশন ক্লাস নোট নিয়েছিলি তো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ, হুম, বলে দেবো। হুম, দেখো, ডাউট ক্লিয়ারেন্সটাকে করে নি প্রথম। দেখো, তোমার মানে ব্যাপারটা হচ্ছে যে ইফিউশন এই ফেনোমেননটা প্রথমে তোমায় বুঝতে হবে। ইফিউশন, দেখো আমি যেটা বলেছিলাম যে একটা ক্লোজ কন্টেনার আছে, যেখানে একটা ছোট্ট ফুটো আছে, মানে ক্লোজ কন্টেনার হ্যাভিং এ পিন হোল। ভেতরে কিছু গ্যাস আছে, এই ভেতরের প্রেশারটা ধরো ইন্টারনাল প্রেশার, বাইরের প্রেশারটা এক্সটার্নাল প্রেশার, যেখানে ইন্টারনাল প্রেশারটা এক্সটার্নাল প্রেশার থেকে অনেকটাই বড়। তখন যেটা হবে যে এই যে ছোট্ট ফুটো দিয়ে ভেতর থেকে বাইরের দিকে গ্যাস মলিকুল গুলো তোমার বেরোতে থাকবে, এবং এটা একমুখী, মানে ইউনিডিরেকশনাল। ঠিক আছে? তাহলে এই যে ফেনোমেননটা, যে যদি তোমার এরকম ছোট্ট কিছু ফুটো থাকে একটা ক্লোজ কন্টেনারে, তাহলে ভেতরের প্রেশারটা বেশি, বাইরের প্রেশারটা কম। ভেতর থেকে বাইরের দিকে গ্যাস মলিকুল গুলোর এই একমুখে এই যে মানে গ্যাসটা বেরিয়ে যাওয়াটা, এই ফেনোমেননটাকে বলা হচ্ছে ইফিউশন, বা বাংলায় যাকে বলা হয় ছিদ্র ব্যাপন। আচ্ছা, আচ্ছা, এবারে রেট অফ ইফিউশন, ইফিউশনটা তুমি বুঝবে, তাহলে এটা তোমার বোঝা গেল। আচ্ছা, এবারে গ্রামস ল যেটা বলছে, গ্রামস ল বলছে তোমার ধরো রেট অফ ইফিউশন, ধরো রেট অফ ইফিউশন, সেটা আর বলতে পারি বা ভি বলতে পারি। সেটা কি? আচ্ছা, রেট অফ ইফিউশন ধরো ভি না হয় বলছে এখানে, আরই দেখা, রেট অফ ইফিউশন এটা কি? এটা বেসিক্যালি মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি। মানে এটা মানে হচ্ছে যে এন টিল্ডে মানে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে, মাইনাস ডিএন টিল্ডে বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাথে সাথে কি হবে, ভেতরের মলিকুলটা তোমার কমে যাবে, কারণ ভেতর থেকে মলিকুল বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রেট অফ ইফিউশন, যেখানে এন টিল্ডেটা হচ্ছে নাম্বার ডেনসিটি, অর্থাৎ পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে, নাম্বার ডেনসিটি। ঠিক আছে? এটা আটটাতে মাইনাস ডিএনডিটি বলা হচ্ছে কি, যে এই যে রেট অফ ডিফিউশনটা, দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1/√of মোলার মাস। মানে এখানে তুমি যে গ্যাসটাকে লিখেছো, এখানে এটা পিওর গ্যাস হয়,
তো তার মোলার মাস যদি m হয় তাহলে এই মোলার মাস m এর স্কোয়ার রুটের সঙ্গে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল। রেট অফ ডিফিউশন ইজ প্রপোর্শনাল টু 1/√m। এটাই হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। আচ্ছা, এবার আমি বলেছিলাম যে ধরো তুমি দুটো গ্যাস কনসিডার করছিল, গ্যাস এ যার মোলার মাসটা ধরে নাও ক্যাপিটাল এম এ, মোলার মাসটা হচ্ছে ক্যাপিটাল এম এ। আর একটা ধরো গ্যাস বি যার মোলার মাসটা ক্যাপিটাল এম বি, এইটা। আর এর ক্ষেত্রে রেটটা হচ্ছে আর এ ধরো, এর ক্ষেত্রে রেটটা ধরো আর বি ধরো। তার মানে পরিষ্কার আর এ বাই আর বি যখন তুমি করবে সেটা হবে √অফ এম বি বাই এম এ। অর্থাৎ যার ক্ষেত্রে মোলার মাসটা বেশি তার ক্ষেত্রে রেট অফ ডিফিউশনটা কম। আর তুমি যদি এই এক্সপ্রেশনে আর এটা হচ্ছে 1/√অফ এম এ তার সঙ্গে প্রপোর্শনাল, আর বিটা হচ্ছে 1/√অফ এম বি তার সঙ্গে প্রপোর্শনাল। এবার যদি আর এ বাই আর বিটা করে তাহলে √অফ এম বি বাই এম এ হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার গ্রাহামস ল অফ ডিফিউশনের মূল ব্যাপার। এবার আমি এক্সাম্পল দিয়েছিলাম, ধরো অক্সিজেন আর হাইড্রোজেন তুমি কম্পেয়ার করছো, তাহলে যদি অক্সিজেনের জন্য রেট অফ ডিফিউশন ভার্সেস হাইড্রোজেনের রেট অফ ডিফিউশন তুমি করো, সেটা কি হবে √অফ মাস অফ হাইড্রোজেন বাই মাস অফ অক্সিজেন। আচ্ছা, মাস অফ হাইড্রোজেন 2 গ্রাম পার মোল, আর MO2টা হচ্ছে 32 গ্রাম পার মোল, মোলার মোস পার কোয়ার্টারটা কেটে গেল, এটা কত হয়েছে 1/4। এটা মানে বেসিক্যালি রেট অফ ডিফিউশন ফর অক্সিজেন ইজ টু রেট অফ ডিফিউশন ফর হাইড্রোজেন, এই রেশিও থেকে 1:4। দেখো এইটুকুই তো, আর কিছু জানতে চাইছো? না স্যার, এটা ঠিক আছে। আর কিছু বলো। আর কিছু অসুবিধা আছে? চলো আমরা শুরু করি তাহলে। দেখো আজকে আমরা মানে একটুখানি বেশি লেখালেখি আছে বলে আমরা একটুখানি পুরোনো পিপিটি অ্যাকচুয়ালি ব্যবহার করছি। মানে লিখে লিখে না করে একটা পিপিটি আছে, সেটাকে জাস্ট দেখে দেখে আমরা ফলো করবো। তাহলে আমরা আগের ক্লাসে যেটা পড়লাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ গ্যাসিয়াস স্টেট, এবং সেখান থেকে এম্পিরিক্যাল গ্যাস লস গুলো, মানে গ্যাস সম্বন্ধে যে এম্পিরিক্যাল মানে মানে যে 6টা 7টা মোটামুটি বৈশিষ্ট্য আমরা লিখেছিলাম, একদম শুরুতেই এটা করা হয়েছিল, সেটাকে বলেছে। এবং তারপরে জাস্ট গ্যাসের রিলেটেড যে সমস্ত এক্সপেরিমেন্টাল লস বা মানুষ ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সেইখান থেকে যে জেনারেলাইজেশন আর কি, সেটাগুলোকে এম্পিরিক্যাল গ্যাস লস বলা হচ্ছে। তার মধ্যে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল অফ প্রেসার, অ্যাভোগাড্রোস ল, গেলুসাক্স ল অফ প্রেসার, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, অ্যামাগাস ল অফ পার্শিয়াল ভলিউম, গ্রাহামস ল ইত্যাদি ইত্যাদি। যে 7টা এম্পিরিক্যাল গ্যাস ল এর কথা বলেছিলাম, সেই 7টা এম্পিরিক্যাল গ্যাস ল আমরা আগের দিন আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা যে কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে আমরা মূলত এটাকে ফিজিক্সের সিলেবাসে একটু বেশি আছে বলে আমি এটা একটুখানি একটা ক্লাস অ্যাকচুয়ালি ব্যবহার করবো। এটা যে পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটা নিয়ে আমি প্রথমে বলবো। মানে গ্যাসের যে গতীয় তত্ত্ব তার যে কতগুলো স্বীকার্য বিষয় আছে সেগুলোকে বলতে হবে, এবং সেখান থেকে প্রেসার এবং টেম্পারেচারের এক্সপ্রেশন বের করার চেষ্টা করবো ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস। সেটা P = 1/c² বলে একটা তোমার প্রেসার ডিপেন্ডেন্ট হবে, আর টেম্পারেচারটা তো ঠিকই আছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ম্যানিফেস্টেশন। আর তারপরে যেটা করবো যে আগের দিনে যে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে করেছি, এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক ইকুয়েশন গুলো আছে বা ফান্ডামেন্টাল ইকুয়েশন গুলো আছে, সেখান থেকে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে আবার নিয়ে আসার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের আজকে যেটা আমি পড়তে চাইছি। আচ্ছা, শুরুটা করা যাক কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার বেসিক যে পস্টুলেটস গুলো আছে বা অ্যাজাম্পশনস গুলো আছে সেগুলো দিয়ে। দেখো এই অ্যাজাম্পশনস গুলো হয়তো আমি পরপর করে এখানে সামারাইজ করে দিচ্ছি, 6টা 7টা অ্যাজাম্পশনের কথা বলবো। এগুলো তোমার সব অলরেডি জানা আছে, তোমরা তো 9-10 যখন গ্যাসিয়াস স্টেট পড়েছো, যারা গ্যাসিয়াস সিস্টেম যে কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মলিকুলস, এ সম্বন্ধে তোমাদের ধারণা অলরেডি আছে।
সেইগুলিকে এখানে একটুখানি সামারাইজ করা। তো গরম, আবার ফ্যান চালালে বলছে তোমাতে আওয়াজ হয়। সিলিং ফ্যানে গরম যাচ্ছে না। চল দেখো, যে কথাগুলো বলছি কথাগুলো সব তুমি জানো। বলছে এ গ্যাস কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস, যাদেরকে বলা হয় মলিকুলস। ফর এ পার্টিকুলার গ্যাস অল মলিকুলস আর আইডেন্টিক্যাল, ফর ডিফারেন্ট গ্যাসেস মলিকুলস আর ডিফারেন্ট। মানে একটা গ্যাসিয়াস সিস্টেম সেটা তৈরি হয়েছে হিউজ নাম্বার অফ মলিকুলস দিয়ে, ঠিক আছে, হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস দিয়ে, যাকে বলা হচ্ছে মলিকুলস। এবারে একই গ্যাসের যে মলিকুলগুলো তারা সব একই রকমের, আর বিভিন্ন গ্যাসের মলিকুলগুলো বিভিন্ন রকম ওজন এবং কেমিক্যাল প্রপার্টি, সেগুলো তাদের সব আলাদা হয়ে যাবে। তুমি হয়তো হাইড্রোজেন গ্যাসের একটা কালেকশন তুমি নিয়েছো, এই ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন গ্যাস মলিকুলগুলো তারা সবাই আইডেন্টিক্যাল, কিন্তু যদি এয়ার তুমি কনসিডার করো যেখানে অক্সিজেন এবং নাইট্রোজেন আছে, সেখানে কিন্তু তুমি দেখবে যে মানে অক্সিজেন যে একটা আলাদা মলিকুল, নাইট্রোজেন একটা আলাদা মলিকুল, এবং সেই জন্য তাদের ওজন এবং মানে কেমিক্যাল প্রপার্টি সেগুলো আলাদা। সেটা বলা হচ্ছে যে ফর এ পার্টিকুলার গ্যাস অল মলিকুলস আর আইডেন্টিক্যাল, ফর ডিফারেন্ট গ্যাসেস মলিকুলস আর ডিফারেন্ট। আচ্ছা, তারপরে gas molecules are in ceaseless and chaotic motion. They can move in arbitrary directions with an arbitrary speed ranging from 0 to infinity. দেখো, এই যে গ্যাস মলিকুল গুলো আছে, সেই গ্যাস মলিকুল গুলো তারা না চুপচাপ বসে নেই, কিন্তু মানে একটা গ্যাসিয়াস সিস্টেম তো গ্যাস মলিকুলস দিয়ে তৈরি হয়েছে। যে মলিকুলগুলো চুপচাপ বসে নেই, তাদের একটা সিজলেস মানে অবিরাম chaotic, হ্যাঁ, মানে তোমার যেটাকে বলা হয় বিক্ষিপ্ত মানে মানে আর কি, মানে এলোপাথারি আর কি, এলোপাথারি মোশন থাকে। গ্যাস মলিকুলস আর ইন সিজলেস অ্যান্ড chaotic মোশন। আর তারা যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে যে কোনো স্পিডে, এবং যে স্পিডটা 0 থেকে ইভেন ইনফিনিটি পর্যন্ত হতে পারে। ইনফিনিটি হাইপোথেটিক্যাল কনসেপ্ট, কিন্তু 0 থেকে অনেক বেশি পর্যন্ত তুমি জাস্ট ভাবতে পারো। আচ্ছা, গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস। দিস মিনস that the actual volume of individual gas molecules is negligibly small in comparison to the volume of the container. মানে আমি ধরে নেব গ্যাস মলিকুল গুলো পয়েন্ট মাস, অর্থাৎ টোটাল কন্টেনারের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল মলিকুলের ভলিউমটা হচ্ছে নেগলিজিবলি স্মল, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে। ফোর্থ হচ্ছে দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস অ্যামং দ্য গ্যাস মলিকুলস, ইন আদার ওয়ার্ডস পোটেনশিয়াল এনার্জি অফ ইন্টারাকশন ইজ ইকুয়াল টু 0। এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার যে বেসিক অ্যাজাম্পশনস অনুযায়ী গ্যাস মলিকুলস গুলো একে অপরের সঙ্গে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নেই। পরবর্তীকালে দেখবো যে একটা ইন্টারমলিকুলার ইন্টারাকশন কিছুটা আছে, কিন্তু সেগুলো তোমার ডেভিয়েশন ফ্রম আইডেন্টিটি হবে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনের মধ্যে, কিন্তু তোমার সকল ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা নেই ধরে নিতে হবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা 0 হবে। তাহলে এই যে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস, অর্থাৎ কোনো একটা কন্টেনারে যে অনেক মলিকুল থাকে তারা এফেক্টিভলি কোনো ভলিউম ব্যবহার করছে না বলে যে কোনো একটা মলিকুলকে যখন ঢোকাচ্ছি তখন সে টোটাল কন্টেনারটাকে ব্যবহার করতে পারছে। তাহলে গ্যাস মলিকুলস গুলো হচ্ছে পয়েন্ট মাস। আর 2 নম্বর হচ্ছে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নাই। ইন্টারমলিকুলার ইন্টারাকশনস না থাকার জন্য তার পোটেনশিয়াল এনার্জিটা 0 হচ্ছে। পরে যখন আইডিয়াল গ্যাস থেকে রিয়েল গ্যাসে আমি যাবো, তাহলে এই দুটো পার্টিকুলার পয়েন্ট কিন্তু প্রথমে তোমাকে পাল্টাতে হবে। যে গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মানে না, তাদের অ্যাকচুয়ালি একটা ফাইনাইট ভলিউম আছে। আর 2 নম্বর হচ্ছে তোমার কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, কিন্তু বাস্তবে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস আছে। আচ্ছা, the gas molecules collide with each other and these collisions are elastic. মানে গ্যাস মলিকুলগুলো একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে, এবং সেই ধাক্কাগুলো সব হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। এগুলো সব হচ্ছে তোমার ইলাস্টিক কলিশন। ঠিক আছে, মানে যেখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে আর লিনিয়ার মোমেন্টাম তো কনজার্ভ থাকবেই। ইনলেস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে টোটাল এনার্জি কনজার্ভ থাকে, কিন্তু কাইনেটিক এনার্জি আলাদা করে কনজার্ভ থাকে না। কিন্তু এই পার্টিকুলার কেসে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে, আর তোমার পজিশন তো সরি কি বললাম, মানে হ্যাঁ যেটা বললাম যে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশনটা থাকবে, আর সঙ্গে লিনিয়ার কাইনেটিক এনার্জিরও মানে কাইনেটিক এনার্জির কনজারভেশনটা থাকবে, অর্থাৎ কলিশনগুলো স্থিতিস্থাপক বা ইলাস্টিক। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে মলিকুলগুলো ধাক্কাধাক্কি করছে, এবারে যে কোনো দুটো ধাক্কার মাঝে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু স্ট্রেট লাইনে মুভ করে। ঠিক আছে, তাহলে ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন দ্য গ্যাস মলিকুলস মুভ ইন এ স্ট্রেট লাইন। দ্য অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস ইজ কল্ড দ্য মিন ফ্রি পাথ। ঠিক আছে, অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন তাকে বলে মিন ফ্রি পাথ বা মুভ মিন ফ্রি পাথ।
এই মুক্ত পথ আর কি, যেটা মানে একটা ধাক্কা হলো, তারপরে আরেকটা ধাক্কা হবে, এর মাঝে কিছুটা জায়গা সে ফ্রিলি স্ট্রেট লাইনে মুভ করছে। আবার সেকেন্ড ধাক্কার পরে যখন থার্ড ধাক্কা হবে, এর মাঝে কিছুটা জায়গা সে ফ্রিলি মুভ করছে। সেটাই বলা হচ্ছে যে ইন বিটুইন টু সাকসেসিভ পলিশনস দ্য গ্যাস মলিকুলস মুভ ইন এ স্ট্রেট লাইন। দ্য অ্যাভারেজ ডিসটেন্স ট্রাভেলড ইন বিটুইন টু সাকসেসিভ পলিশনস ইজ কল্ড দ্য মিন ফ্রি পাথ। আর নেক্সট হচ্ছে দ্য মলিকুলস ক্যান কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। মলিকুল না যখন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে তখন দেয়ালেও ধাক্কা দেয়। দ্য মলিকুলস ক্যান কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। দেয়ার উইল বি চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম। জানো তো এই দেওয়ালে ধাক্কা দিলে যে মোমেন্টাম নিয়ে ধাক্কা দিলে সেই মোমেন্টাম নিয়ে সে সেখানে ফিরে আসবে বলে একটা মোমেন্টামের এফেক্টিভ চেঞ্জ হচ্ছে। চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম তাকে বলে ফোর্স। নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র আছে তাতে চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম সেটা তোমার ফোর্স দিচ্ছে, ফোর্স পার ইউনিট এরিয়া তোমার প্রেসার দিচ্ছে, সেটা এখানে লেখা হয়েছে। দ্য মলিকুলস ক্যান কোলাইড উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। দেয়ার উইল বি এ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম। This gives the force exerted on the walls of the container, or force per unit cross sectional area gives the pressure exerted on the wall. তাহলে এইখান থেকে তোমাকে প্রেসার পেতে হবে, ঠিক আছে। আর ফাইনালি হচ্ছে as the molecules এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এটা দেখা যাচ্ছে না, আরে আবার দেখা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, দেখি বাবা। এখন ঠিক দেখছি, হ্যাঁ দেখা না পেলে বলবি, হ্যাঁ। হুম, সেটা হচ্ছে যে এবারে দেখো, as the molecules move in arbitrary directions it must have an average kinetic energy. আর টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। মানে গ্যাস মলিকুল যদি র্যান্ডম ক্যাটেগরি থেকে মুভ করে তাহলে হাফ এম সি স্কোয়ার বা হাফ এম ভি স্কোয়ার অনুযায়ী তার একটা কাইনেটিক এনার্জি থাকবে। তাতে মানে যেহেতু স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা কিছু হতে পারে, সে কাইনেটিক এনার্জিটা 0 থেকে ইনফিনিটি যা কিছু হতে পারে। তাহলে এবারে এই কাইনেটিক এনার্জি একটা অ্যাভারেজ তুমি জাস্ট ক্যালকুলেট করতে পারবে। এই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যেটা, সেইটাই অ্যাকচুয়ালি টেম্পারেচারের ম্যানিফেস্টেশন। মানে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে এই 7 নম্বর তোমাকে বেসিক্যালি প্রেসার বের করতে কাজে লাগবে, 8 নম্বরটা তোমার টেম্পারেচার বের করতে কাজে লাগবে, 6 নম্বরটা তোমার মিন ফ্রি পাথ বের করতে কাজে লাগবে, 5 নম্বরটা হচ্ছে যে তোমার যে মলিকুলগুলো যখন ধাক্কাধাক্কি করছে নিজেদের মধ্যে ধাক্কা হচ্ছে তোমার ইলাস্টিক, হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা তোমায় মাথায় রাখতে হচ্ছে। আর এদিকে যেটা হয়েছিল প্রথমেই বলেছি যে গ্যাস মলিকুলগুলো হিউজ নাম্বার অফ পার্টিকেলস, মাইক্রোস্কোপিক পার্টিকেল, তার কম্বিনেশন, যেগুলো বেসিক্যালি মলিকুল। একই গ্যাসের সমস্ত মলিকুলগুলো একই রকমের, বিভিন্ন গ্যাসের মলিকুলগুলো বিভিন্ন রকমের। গ্যাস মলিকুলগুলো স্পিডলেস chaotic মোশন রাখে, তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। গ্যাস মলিকুলস গুলো তোমার মানে কি পয়েন্ট মাস ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল কন্টেইনারের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর ভলিউমটাকে নেগলিজিবলি স্মল। আর যেটা ব্যাপার যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই গ্যাস মলিকুলগুলোর মধ্যে। তো দেখো যে গ্যাসের যে গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, তার যে বেসিক অ্যাজাম্পশনস গুলো বলা হলো, সেই অ্যাজাম্পশনস গুলো বা পস্টুলেট গুলো বলা হলো, সেই পস্টুলেট গুলো কারো কিছু অসুবিধা আছে কিনা বলে নাও, বলো। মানে যে 8টা পস্টুলেট এখানে বলা হয়েছে, সেই 8টা পস্টুলেট বুঝতে কারো কিছু অসুবিধা হচ্ছে কিনা বলো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? হ্যালো, পাটেরটা আরেকবার বলে দাও। কোনটা 8এরটা? দেখো হ্যাঁ। 8এরটা যেটা হচ্ছে যে এই যে গ্যাস মলিকুলগুলোর স্পিড তো 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তাহলে এবারে যদি স্পিডটাকে তুমি সি এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করো, তাহলে কাইনেটিক এনার্জি তো হাফ এম সি স্কোয়ার। তোমরা যদি ধরো স্পিডটাকে যদি ভি দিয়ে এক্সপ্রেস করো, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এবার স্পিডটা যদি 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে সাডেনলি কাইনেটিক এনার্জি তো যা খুশি হতে পারে। এবার কাইনেটিক এনার্জি যদি যা খুশি হতে পারে, তখন তোমাকে একটা অ্যাভারেজ বের করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যেটা, হ্যাঁ, সেইটার তোমার ম্যানিফেস্টেশন হচ্ছে টেম্পারেচার। মানে আমরা যেটা টেম্পারেচার হিসেবে থার্মোমিটারে দেখতে পাই, সেটা হচ্ছে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, যেটা গড় যে গতিশক্তি আর কি, তার প্রকাশ হচ্ছে তোমার টেম্পারেচারে। টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এটা। এবার টেম্পারেচারের সঙ্গে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির যে কানেকশনটা, সেটা আমি পরে আসছি। তাহলে 7 নম্বরে যেটা বলা হচ্ছে যে মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি, সাথে সাথে দেওয়ালে ধাক্কা দেয়, দেওয়ালে ধাক্কা দিলে একটা ফোর্স এক্সার্টেড হয়, আর ফোর্স পার এরিয়া। দেওয়ালে এক্সার্টেড হলে হচ্ছে দেওয়ালে ধাক্কা দিলে একটা মোমেন্টামের চেঞ্জ হয়, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার ইউনিট টাইম, সেটা তোমাকে
ফোর্স দিচ্ছে, ফোর্স পার ইউনিট ক্রস সেকশন এরিয়া তোমাকে প্রেশার দিচ্ছে। হ্যাঁ, এটা তাহলে 7 নম্বর ইকুয়েশনে তুমি প্রেশার পাবে, 8 নম্বর থেকে তুমি টেম্পারেচার পাবে। ঠিক আছে? হ্যাঁ। আর কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে গ্যাসের যে গতীয় তত্ত্বের যে কতগুলো পস্টুলেটের কথা বলা হলো, এবার আমাকে দেখতে হবে যে যে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মানে গ্যাস মলিকিউল মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনস গুলোকে বলা হচ্ছে বা পস্টুলেট গুলো বলা হচ্ছে, তার কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল প্রুফ আছে কিনা সেটা দেখতে হবে। দেখো, আমি কতকগুলো এখানে বলেছি যে এ গ্যাস অলওয়েজ অকুপাইজ দ্য হোল কন্টেনার হুইচ ইমপ্লাইজ দ্যাট গ্যাস মলিকিউলস হ্যাভ র্যান্ডম মোশন। তুমি দেখো, গ্যাস মলিকিউলগুলো যদি র্যান্ডম মোশন না হতো, একটা বেলুনের মধ্যে ধরো একটা যেমন করে হয় না যে গ্র্যাভিটেশনের জন্য সবাই নিচের দিকে থিতিয়ে থাকার চেষ্টা করে, তো একটা বেলুনের মধ্যে বা একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রেখে তুমি জাস্ট যদি রেখে দাও, তাহলে কি হবে, তাহলে যেহেতু কম্প্রেসেবল আইডিয়া মানে গ্যাস মলিকিউল যেহেতু কম্প্রেসেবল, তাহলে তার ভলিউমটা কমে গিয়ে একদম নিচে পড়ে থাকতে পারতো। হ্যাঁ, কিন্তু সেটা হলো না, তার বদলে কি হলো, দেখতে পাচ্ছি যে গ্যাস মলিকিউল গুলো পুরো যে কন্টেনারে সর্বত্র সে ছড়িয়ে পড়েছে। এটা ইমপ্লাই করছে যে গ্যাস মলিকিউল গুলোর মধ্যে একটা র্যান্ডম মোশন তোমার আছে। আচ্ছা, এবার তুমি যদি এই স্পন্টেনিয়াস ডিফিউশন ফেনোমেননটা দেখো, ডিফিউশন হচ্ছে তুমি ধরো একদিকে একটা ধূপ জ্বেলেছো, সেই ধূপের সুগন্ধটা সর্বত্র ছড়িয়ে পড়লো, বা একদিকে কোনো একটা বাজে গন্ধ তৈরি হয়েছে, সেই গন্ধটা হচ্ছে সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে ফেনোমেননটা, যেটা ডিফিউশন বা ব্যাপন এই প্রসেস বলা হয়, তাই ডিফিউশনটা হচ্ছে কেন, গ্যাস মলিকিউল গুলো তোমার মুভ করছে বলে। তাহলে তোমার একটা ধূপের ধোঁয়া থেকে বা ধরো একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস তুমি দেখছো, বা একটা দেশলাই জ্বেলেছো, সেখান থেকে একটা পার্টিকুলার গ্যাস আছে, সেই গ্যাসটা কিছুক্ষণ পরে থেকে তোমার নাকে এসেও পৌঁছাচ্ছে। এবারে গ্যাস মলিকিউল গুলো যদি র্যান্ডম কাউট এবং ইউনিফর্মলি পৌঁছাচ্ছে, আর যদি মাঝখানে ওই কাণ্ডটাকে করা হয়, তাহলে সর্বত্রই দেখবে তোমার এই গন্ধটা গিয়ে পৌঁছাচ্ছে। তার মানে তার একটা র্যান্ডম কাউটিক মোশন আছে অফ দ্য গ্যাস মলিকিউল, সেটা তুমি বুঝতে পারো। আচ্ছা, আমরা যে স্পন্টেনিয়াস ইফিউশন গ্রাহামস লতে বলেছি আর কি, যে একটা ক্লোজ কন্টেনার হ্যাভিং এ পিন হোল, তার মধ্যে বেশি প্রেসারে গ্যাস থাকলে গ্যাস মলিকিউল গুলো চেষ্টা করো বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তো এই যে স্পন্টেনিয়াস ইফিউশনটা হচ্ছে, এটা কেন হচ্ছে, স্পন্টেনিয়াস ইফিউশন হচ্ছে কিন্তু তোমার ওই গ্যাস মলিকিউল গুলোর মানে র্যান্ডম কাউটিক মোশন আছে বলে। আচ্ছা, এবারে যেটা বলা হচ্ছিল যে গ্যাস মলিকিউল গুলো পয়েন্ট মাসেস, অর্থাৎ ওটা ভলিউম অফ দ্য কন্টেনারের রেসপেক্টে তোমার ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউল গুলোর ভলিউম নেগলিজিবলি স্মল। ঠিক আছে, এবং তার জন্য তুমি যদি প্রেসার ক্রিয়েট করো, তাহলে তার ভলিউমটা, কারণ দুটো মলিকিউলের মধ্যে গ্যাস তো অনেক বেশি, তাহলে এটা করতে পারো যে মলিকিউল গুলো তুমি কম্প্রেস করে খুব ছোট জায়গার মধ্যে কিন্তু নিয়ে আসতে পারো। তাহলে গ্যাস মলিকিউল গুলোর যে মাঝে যে প্রচুর ফাঁক ফোকর আছে আর কি, সেইটা বলে দিচ্ছে যে কেন এটা হাইলি কম্প্রেসেবল। এছাড়া ডুনার বলে একজন, তিনি যে ইন বিটুইন টু কলিশন গ্যাস মলিকিউল গুলো সরলরেখা মুভ করে, তার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যাকে বলে ডুনার এক্সপেরিমেন্ট। এইখানে একটা মানে এই যে হিট দিয়ে এখানে কোন একটা মেটালের জাস্ট ভেপার তৈরি করছেন, এবং এইখানে কতগুলো দেখো জাস্ট রাখা আছে, মানে ব্লকেজ আছে। ব্লকেজ থাকলে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলো, যেমন ধরো এই যে এই পার্টিকুলার জায়গাটা বা এই পার্টিকুলার জায়গাটা, 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 এই যে পার্টিকুলার জায়গাটা, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু কোনো স্পট পাবে না। যদি তোমার গ্যাস মলিকিউল গুলো তার কোনো মানে ইন বিটুইন টু কলিশন সেখানে স্ট্রেট লাইনে মুভ না করতো, তাহলে কিন্তু এইখান থেকে তুমি এইখানে যেমন স্পটটা পাচ্ছ, এইখানে সর্বত্র স্পটটা পেতে, এখানে সর্বত্র স্পটটা পেতে, তাহলে স্পটটা পেলে না। এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে ইন বিটুইন টু কলিশন গ্যাস মলিকিউল গুলো সরল রেখায় যায়। তা দেখো, আমি কতগুলো মানে ডেইলি লাইফে কিছু অবজারভেশন দেখছি, যেখানে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাজাম্পশন গুলো বা পস্টুলেট গুলো বলা হয়েছে, সেগুলো যদি না তুমি কনসিডার করো, সরি এক সেকেন্ড, হ্যাঁ যেটা বলছিলাম, যে যেটা আমি বলছি যে আমি যে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশন বা পস্টুলেট গুলো বললাম, তাহলে এই পস্টুলেট গুলো জাস্ট কথার কথা, নাকি এর পক্ষে বা বিপক্ষে কিছু কথা আছে বা যুক্তি আছে, সেটাই এখানে বলা হচ্ছে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের ফেভারে কিছু ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সের সেখানে কি কি বলা হচ্ছে,
না তোমার এই যে টোটাল একটা কন্টেনারের পুরোটাকে যে দখল করে নিচ্ছে, তারপরে তোমার স্পন্টেনিয়াস ডিফিউশন হচ্ছে, স্পন্টেনিয়াস ইফিউশন হচ্ছে, গ্যাস মলিকিউলগুলো হাইলি কম্প্রেসেবল, তাছাড়া ডুনার এক্সপেরিমেন্ট এইগুলো পরিষ্কারভাবে বলে দিল যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক অ্যাজাম্পশনস গুলো হচ্ছে তোমার সত্যি। ঠিক আছে, দেখো এই জায়গাটা কোনো অসুবিধা আছে? না। আচ্ছা আচ্ছা, এইখানে এই যে জায়গাটা, এই জায়গাটা আমি আরেকটুখানি ইলাবোরেট করতে চাইছি। আচ্ছা দেখো, এই যে কতগুলো জিনিস, এই যে গ্যাস মলিকিউলগুলো পয়েন্ট মাস বলা হচ্ছে, সেই পয়েন্ট মাস বলার যুক্তিটা একটুখানি দেখে নাও তুমি। ধরো এই ধরে নাও গ্যাস মলিকিউলগুলো সেটা স্ফেরিক্যাল। Assume that the gas molecules are spherical, ধরে নিই spherical, gas molecules are spherical। রেডিয়াসটা ধরে নাও radius of the sphere ধরে নাও r। আচ্ছা এইটা, এই যে মানে গ্যাস মলিকুলস আর স্ফেরিক্যাল, সেই স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে আমি r ধরে নিচ্ছি। আচ্ছা আরটা কিরকম অর্ডারের হবে? আরটা হচ্ছে তোমার অ্যাংস্ট্রম অর্ডারে, অর্থাৎ 10⁻⁸ সেন্টিমিটার এই অর্ডারে। মানে আমি লিখছি এটাকে তোমার মানে of the order of angstrom, of the radius of the sphere of the order of angstrom। angstrom মানে কত? কত? 10⁻⁸ সেন্টিমিটার নাকি? 1 angstrom মানে কত? 10⁻⁸ সেন্টিমিটার তো? 10⁻10। সেটাকে মিটার। মিটার? ওটা তো মিটার, সেন্টিমিটারে করেছি আমি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 10⁻10 হচ্ছে মিটার, আমি সেন্টিমিটারে করেছি 10⁻8 সেন্টিমিটার হচ্ছে। আচ্ছা তাহলে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল কত হচ্ছে? 4/3 পাই আর কিউব। 4/3 পাই, আরটা হচ্ছে 10⁻8 সেন্টিমিটার তার কিউব, এটা। তাহলে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই 10⁻8 সেন্টিমিটার তার হোল কিউব, এটা। তাহলে এটা কেমন হচ্ছে দেখো, এই 4/3 ইন্টু পাই ইন্টু 10⁻24 সেন্টিমিটার কিউব, এরকম অর্ডার। এটা দেখো, এটা 10⁻24 সেন্টিমিটার কিউব এই অর্ডার। তাহলে একটা মলিকুলের ভলিউম হচ্ছে 4/3 পাই ইন্টু 10⁻4 সেন্টিমিটার কিউব। তার মানে মোলার ভলিউমটা তাহলে কত? মানে অ্যাকচুয়াল ভলিউম বা ভলিউম occupied by 1 mole of molecule equal to 4/3 পাই 10⁻4 সেন্টিমিটার কিউব into Avogadro 10⁻24 into 6.023 into 10⁻23 মোল ইনভার্স। তো দেখো তাহলে মানে আমি বলছি যে ভলিউম অকুপাইড বলতে অ্যাকচুয়াল ভলিউম লেখা উচিত এখানে। মানে যদি একটা মলিকুলের ভলিউম 4/3 পাই ইন্টু 10⁻24 সেন্টিমিটার কিউব হয়, তাহলে অ্যাকচুয়াল ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ মলিকুল কত হবে? আচ্ছা এটা হচ্ছে 4/3 পাই আর কিউব, যেমন মানে একটা মলিকুলের ভলিউম ছিল তাকে আপনাকে গুণ করতে হবে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। তাহলে কত বেরোচ্ছে বলো তো? 4/3 পাই ইন্টু 6.023 ইন্টু 10⁻⁻1, তাই তো? আচ্ছা এইটা একটা মোটামুটি ভাবে ক্যালকুলেট করে নিই। ধরো এই এই মানে এটা হচ্ছে পাইটা হচ্ছে 3.14 এর মতো, 3 আর 3.14 প্রায় কেটে গেল,
কেটে গিয়ে হচ্ছে তোমার এদিকে 4 আর 6 মিলে 24, এই অ্যাপ্রক্সিমেটলি একটা ধরো 24 বা 2.5, 24 আছে, এখানে 2.5 টেন মাইনাস 1 আছে, তাহলে এটা ঠিক আছে। মোটামুটি ভাবে তোমার এই 2.4 এর কাছাকাছি বা 2.5 এর কাছাকাছি এত সেন্টিমিটার কিউব পার মোল। তা দেখো যেটা হচ্ছে যে 1 মোল গ্যাস মলিকুলকে যদি তুমি একবারে টাইট করে রাখো তাহলে সে কতখানি ভলিউম অকুপাই করছে, 2.4 সেন্টিমিটার কিউব পার মোল। আচ্ছা, এবারে যদি তুমি কোন একটা পার্টিকুলার টেম্পারেচার ধরো অ্যাট এনটিপি, ভলিউম অফ 1 মোল অফ গ্যাস, সেটা কত? 22,400 সেন্টিমিটার কিউব পার মোল, 22,400 সিসি বা 22.4 লিটার। তাহলে খেয়াল করো যে তুমি যখন টোটাল মানে মানে 1 মোল গ্যাস এনটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম দেখছো সেটা হচ্ছে 22,400 সিসি, আর যদি অ্যাকচুয়াল ভলিউমটাকে দেখো সেটা কি 2.4 সিসি। তাহলে এবার তুমি বুঝতে পারছো যে এর তো 2.4 এর তুলনায় 22.400টা প্রায় 2000 গুণেরও বেশি। তার মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, হ্যাঁ, ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল এটাকে তুমি স্মল ভি বলি এইটা, তাহলে স্মল ভিটা মাছ লেস দেন ভলিউম অফ দ্য কন্টেন্ট। ভিটা মাঝ গ্রেটার দেন হচ্ছে লেস দেন হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাস। তাহলে এই যে দেখো, এই আমি একটুখানি এটা 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 কি বলতে চাইলাম না, এই যে পার্টিকুলার জায়গাটা বলা হচ্ছে না যে গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস, এই যে 3 নম্বর পয়েন্টে যে গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাস যে বলা হলো, তাহলে পয়েন্ট মাস মানে কি? মানে বেসিক্যালি টোটাল কন্টেনারের ভলিউমের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল মলিকুলের ভলিউমটা তুমি জাস্ট নেগলিজিবলি স্মল ধরতে পারো, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 মোল গ্যাস এনটিপিতে তার ভলিউম অ্যাকচুয়ালি 22,400 সিসি, কিন্তু তুমি যখন মোটামুটি ভাবে টিপিক্যালি একটা মলিকুলের রেডিয়াস অ্যাংস্ট্রম ধরে নিয়ে সেইখান থেকে 1 মোল গ্যাস মলিকুল অ্যাকচুয়ালি কতখানি ভলিউম অকুপাই করছে সেটা মাত্র 2.4 সেন্টিমিটার কিউব হচ্ছে, বা 2.4 সেন্টিমিটার কিউব সেটাই পুড়ে ফেকে মাঝে অনেক গ্যাপ ট্যাপ ইত্যাদি মিলে হচ্ছে ওভারঅল জিনিসটা 22,400 কিছু হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে তুমি জাস্ট যেটা আমি লিখেছি যে এরকম অ্যাজুম করতেই পারো যে অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য গ্যাস মলিকুল সেটা হচ্ছে নেগলিজিবলি স্মল ইন কম্পারিজন টু দ্য মোলার ভলিউম, এইটা। তার মানে তুমি ওটাকে জাস্ট পয়েন্ট মাস হিসেবে ধরতে পারছো, ঠিক আছে? এটা বুঝতে পারলে যে পয়েন্ট মাস ধরা, সেই পয়েন্ট মাস ধরাটা কেন, মানে সেটা জাস্টিফাইড কেন, সেটা কি পরিষ্কার? হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক আছে। গরমে চোটে যেন মানে চোখ ফোক ধরে আসছে, একবার ঢুল চলে আসছে আমার হচ্ছে। আচ্ছা, এবারে একটুখানি আমি একটু অঙ্ক কষবো, এই অঙ্কটা একটুখানি মন দিয়ে দেখবে, ঠিক আছে? দেখ, কোনো জায়গায় অসুবিধা হলে বলবে। আসলে আমরা এই যে মানে বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটাকে বলা পি ইকুয়াল টু 1/ρc স্কয়ার, সেই এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব। বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, বা অন্য দিক থেকে বলতে পারি কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেসারের এক্সপ্রেশন আমি বের করতে চাই। সেই প্রেসারের এক্সপ্রেশন বের করতে গেলে সেখান থেকে অটোমেটিক্যালি টেম্পারেচার এক্সপ্রেশন বেরিয়ে চলে আসে। তাহলে শুরু করছে এইরকম ভাবে, লেট আস কনসিডার n নাম্বার অফ আইডেন্টিক্যাল গ্যাস মলিকুলস অফ মাস m কনফাইন্ড ইন এ কিউবিক কন্টেনার অফ ভলিউম v, যেখানে ভিটা হচ্ছে এল কিউব। একটা কিউবিক কন্টেনার তুমি কনসিডার করেছো, এই পরের পাতা সেই ছবিটা এঁকেছি, এটা কিউবিক কন্টেনার তুমি ধরছো। এই কিউবিক কন্টেনার এক একটা এজ লেন্থ হচ্ছে এল, যাতে করে টোটাল ভলিউমটা হচ্ছে এল কিউব হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বললাম লেট দেয়ার আর n1 মলিকুল ইচ অফ হুইচ মুভস উইথ স্পিড ইকুয়াল টু c1। আমি দেখো এমনিতে এই যে টোটাল এনটা মলিকুলস আছে, সেই এনটা মলিকুলসের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তো অর্থাৎ বিভিন্ন মলিকুল বিভিন্ন স্পিডে মুভ করছে। তাহলে আমি বলছি লেট দেয়ার আর n1 মলিকুলস ইচ অফ হুইচ মুভস উইথ স্পিড ইকুয়াল টু c1, মানে n1 মলিকুলের প্রত্যেকে c1 স্পিডে মুভ করছে।
there are NT molecules each of which moves with a speed equal to c2. NT molecules প্রত্যেকটা c2 স্পিডে মুভ করছে। there are NC molecules each of which moves with a speed equal to c3, অর্থাৎ NC molecule প্রত্যেকটা c3 স্পিডে মুভ করছে and so on, এরকম ভাবে চলছে। আর এবার আমি একটা পার্টিকুলার মলিকুল ধরলাম যে মলিকুলটা স্পিড হচ্ছে c। আর এবার 3 ডাইমেনশনে যদি তুমি এই দিকটা x ডিরেকশন, এটা y ডিরেকশনটা z ডিরেকশন ধরো, এটা x ডিরেকশন, এটা y ডিরেকশনটা z ডিরেকশন ধরো, 3 ডাইমেনশনে এই স্পিডটাকে ধরো এরকম ভাবে তুমি দেখাচ্ছ। তাহলে এই স্পিডের তিনটে কম্পোনেন্ট থাকবে, x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা u, y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা v ও z অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা w। Let u, v and w are the components of velocity in x, y and z direction respectively. Clearly u square plus v square plus w square টা c square এর সঙ্গে সমান হবে। আচ্ছা, এবারে আমি let us consider two walls ABCD and EFGH with a perpendicular to x axis. তাহলে দেখো আমি এইটাকে x axis, এটাকে y axis, এটাকে z axis ধরলাম। আমি বলেছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ গেলেই চলবে x y z, মানে এইটাকে x, এটাকে y, এটাকে z লিখতে হবে সেরকম নয়। তুমি এটাকে x, এটাকে y, এটাকে z লিখতে পারো। এটাকে y এর জায়গাটা x, y এর জায়গাটা x, হ্যাঁ, এইটা ধরো y, এটা z, মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলেই হবে। এটা ওই দক্ষিণাবর্তী কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেম। আমি কি করছি, লেট আস কনসিডার টু ওয়ালস, এই যে এ বি সি ডি আর ই এফ জি এইচ, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে তোমার পারপেন্ডিকুলার। আচ্ছা, চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন। দেখো মলিকুলের মাস এম আর তার ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে এই ডান দিকে গেল, ধাক্কা খেলে গিয়ে ফিরে এলো, তার ডান দিকে যাওয়াটা যদি পজিটিভ থাকে, বাঁ দিকে যাওয়াটা নেগেটিভ। ধাক্কা খাওয়ার পরে তার মোমেন্টাম কত হয়েছে? মাইনাস এম ইউ। ধাক্কা খাওয়ার আগে তার মোমেন্টাম কত ছিল? এম ইউ। চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো? মাইনাস এম ইউ মাইনাস এম ইউ। তাহলে কত হচ্ছে? মাইনাস টু এম ইউ হয়ে গেল। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন, সেটা হয়ে যাচ্ছে মাইনাস টু এম ইউ। আর এবারে 1 সেকেন্ডের দেওয়ালে কতগুলো ধাক্কা হবে দেখো। যদি ইউ ডিরেকশন বরাবর ভেলোসিটিটা ইউ হয়, মানে এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটিটা তোমার ইউ হয়, তাহলে এল লেন্থ গেলে, মানে এখানে এই দুটো দেওয়ালের মধ্যে ডিস্টেন্সটা কত? এল। তো তাহলে এল লেন্থ গেলে একবার ধাক্কা হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হবে না? ইউ বাই এল। 1 সেকেন্ডে পর্যায়ে ইউ, আর এল লেন্থ গেলে একটা ধাক্কা, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হবে? ইউ বাই এল। মানে ধরো তার ভেলোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর দুটো দেওয়ালের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তা যদি হয়, তাহলে 100 কে তুমি 10 দিয়ে ভাগ করলে সেখান থেকে তুমি বের করে ফেলতে পারছো যে 1 সেকেন্ড অ্যাকচুয়ালি কতগুলো কলিশন হচ্ছে। সেটাই লিখেছি, নাম্বার অফ কলিশন পার সেকেন্ড উইথ দ্য ওয়ালস পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ইউ বাই এল। তাহলে এবারে দেখো, আগে বের করেছিলাম চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং এক্স ডিরেকশন, সেটা হচ্ছে মাইনাস টু এম ইউ ছিল, আর 1 সেকেন্ডে ধাক্কা হচ্ছে ইউ এলটা। সেই জন্য চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড, আগে ছিল চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন, এখন হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং দ্য এক্স ডিরেকশন ইজ মাইনাস টোয়াইস এম ইউ ইউ বাই এল, মানে মাইনাস টু এম ইউটাকে ইউ বাই এল দিয়ে গুণ করছো, তাহলে মাইনাস টু এম ইউ স্কোয়ার বাই এল হচ্ছে, মাইনাস টু এম ইউ স্কোয়ার বাই এল। আচ্ছা, সিমিলারলি চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড অ্যালং ওয়াই ডিরেকশন ইজ minus twice m v square by L. Similarly, z direction বরাবর change in momentum per molecule per second along the z direction হচ্ছে minus twice m w square by L. তাহলে এই পর্যন্ত কি বুঝতে অসুবিধা হয়েছে বলো? মানে আমি যতটুকু বলেছি ততটুকু কোথায় বুঝতে অ্যাকচুয়ালি অসুবিধা হলো বলো? যে এই যে দেওয়ালে যখন ধাক্কা দিচ্ছে, ডান দিকের ডিরেকশনটা যদি তুমি পজিটিভ বলো, তাহলে ফিরে আসাটা হচ্ছে নেগেটিভ। তা ধরো সে এমইউ মোমেন্টাম নিয়ে ধাক্কা দিলে, কিন্তু ফিরবে যখন সেটা মাইনাস এমইউ মোমেন্টাম নিয়ে ফিরবে। তাহলে মাইনাস এমইউ মাইনাস অফ এমইউ করলে মাইনাস টু এমইউ হচ্ছে তোমার চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন। এবারে চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড যখন তুমি ক্যালকুলেট করতে চাইবে, তখন তোমাকে 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হবে ঠিক করতে হবে। দুটো দেয়ালের মধ্যে ডিস্টেন্স যদি এল হয়, আর তার ভেলোসিটি 1 সেকেন্ডে যদি ইউ পথ হয়, তাহলে ইউ বাই এল হচ্ছে তোমার 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হচ্ছে সেই সংখ্যাটা। এবারে একটা ধাক্কার জন্য মোমেন্টামের চেঞ্জ মাইনাস টু এম ইউ, আর তার সঙ্গে তুমি গুণ করে দিচ্ছ যে ইউ বাই এলটাকে, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো ধাক্কা হচ্ছে সেটা করলে হচ্ছে মাইনাস টু এম ইউ স্কোয়ার বাই এল হয়ে গেল। ঠিক একই রকম ভাবে ওয়াই ডিরেকশন বরাবর তুমি করতে পারবে, একই রকম বরাবর জেড ডিরেকশন করতে পারবে। ঠিক আছে এই পর্যন্ত?
কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে তো? আচ্ছা, এবারে 3টে ডিরেকশন বরাবর টোটাল মোমেন্টামের চেঞ্জ কত হলো? নাও চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার। এই 3টে কিন্তু যোগ হয়ে গেল। -2m u² / L -2m v²/L -2m w²/L। এই 3টেকে যোগ হয়ে যাচ্ছে। যোগ করলে কি দাঁড়াচ্ছে? -2m/L u² + v²/W² আর u² + v²/W² টা হচ্ছে তোমার c²। এই যে যদি তোমার 3টে, এই যে এখানে বলে গেলাম যে 3টে কম্পোনেন্ট যথাক্রমে u v w হয়, তাহলে u² + v²/W² টা হচ্ছে তোমার c²। তাহলে দেখো কি হলো না, চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার কলিশন ইন অল ডিরেকশনস টুগেদার সেটা হচ্ছে -2m/L c²। আচ্ছা, এইটা কার জন্য হলো না, একটা মলিকুল তুমি কনসিডার করেছিলে যে মলিকুলটা c স্পিডে মুভ করে। তাহলে আমি দেখো আমি শুরুটা করেছিলাম কি করে? আমি বললাম যে let us consider a particular molecule which move with the speed c। তার জন্য তুমি মোমেন্টামের চেঞ্জটা পেয়ে গেলে -2mL c²। আচ্ছা, এবারে বলো যে যদি মলিকুলটা c1 স্পিডে মুভ করতো তাহলে কি হতো? মলিকুলটা যদি c1 স্পিডে মুভ করে তাহলে এই যে -2mL c² টা হয়ে যাবে -2mL c1²। এই যে মানে যে মলিকুলটা c স্পিডে মুভ করছে তার ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম পার মলিকুল পার সেকেন্ড ইন অল ডিরেকশন কিন্তু -2mL c² হয়। যে মলিকুলটা c1 c2 c3 c4 ইত্যাদি স্পিডে মুভ করছে তাদের ক্ষেত্রে তোমার চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে? -2mL c1²। এবারে এই c1 স্পিডে কতগুলো মলিকুল আছে? n1 টা। তাহলে এইটা হলো n1 টা মলিকুল যাদের স্পিড ছিল c1, তার জন্য মোমেন্টামের চেঞ্জ। পরেরটা হচ্ছে -2m/L c2² n2। এটা হচ্ছে তোমার n2 মলিকুল যে c2 স্পিডে মুভ করছে তার জন্য মোমেন্টামের চেঞ্জ। সিমিলারলি পরেরটা। তাহলে এবারে দেখো -2m/L যদি তুমি কমন নিয়ে নাও তাহলে n1 c1² + n2 c2² + n3 c3² বা ডট 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 হলো। এবারে দেখো এই n c1² + n1 c1² + n2 c2² + n2 c3² বা ডট ডট ডট, এইটাকে বলা হয়, এটা হচ্ছে n × c RMS এর স্কয়ার। আমি আসছি RMS স্পিড নিয়ে আমি কথাবার্তা বলবো। হ্যাঁ, যেটা কথা হচ্ছে RMS স্পিডটা হচ্ছে বেসিক্যালি রুট মিন স্কয়ার স্পিড, রুট অফ মিন অফ স্কয়ার স্পিড। দেখো এই যে n1 c1² + n2 c2² + n3 c3² বা ডট ডট ডট, একে যদি তুমি ক্যাপিটাল N দিয়ে ভাগ করতে তাহলে তোমার রুট মিন স্কয়ার স্পিডটা হয়ে যেত। সেখানে এই ভেতরের পার্টটা হচ্ছে n × c RMS এর স্কয়ার। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার সেটা হয়ে গেল -2m/L n c RMS স্কয়ার। যেখানে c RMS তার ভ্যালুটা হচ্ছে √of n1 c1² + n2 c2² + n3 c3² ডট 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 করে দিলাম। আমি RMS স্পিডটাকে নিয়ে একটু পরে আরেকটু আলোচনা করছি। ঠিক আছে? RMS স্পিডটা নিয়ে ভালো করে কথাবার্তা একটু বলবো। আর এখানে তো লেখাই আছে, এই দেখো CRMS যেখানে √of n1 c1² + n2 c2² + n3 c3² ডট 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 ডিভাইডেড বাই n, যাকে বলা হচ্ছে রুট মিন স্কয়ার স্পিড। দেখো রুট অফ মিন মানে যে সামথিং যোগ করে n দিয়ে ভাগ করে সেটা হচ্ছে মিন হলো। কার মিন? না c তার স্কয়ার এর মিন। সেটাই লেখা হচ্ছে রুট অফ মিন অফ স্কয়ার অফ স্পিড বা RMS স্পিড। RMS স্পিড যেহেতু এইটা, সেখানে ভেতরে যেটা ছিল n1 c1² + n2 c2² n3 c2², এটা কি হবে? n × c RMS এর স্কয়ার হবে। সেটাই আমি বলতে গিয়েছি যে এই ভেতরের পার্টটা হচ্ছে n × c RMS এর স্কয়ার। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে এটা যেটা বের করলাম, দেখো চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড ইন অল ডিরেকশনস টুগেদার। তাহলে এই তো চেঞ্জ ইন মোমেন্টাম যেটা হচ্ছে সেই মোমেন্টামটা কি হচ্ছে? দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য তো মোমেন্টামের চেঞ্জ হচ্ছে। তাহলে এবারে যদি তুমি এই যে মোমেন্টামের চেঞ্জটা হলো রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, কিন্তু তোমার দেয় যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম তোমার হচ্ছে ফোর্স দেয় নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী। তাহলে এই মোমেন্টামের যে চেঞ্জটা হয়েছে পার সেকেন্ডে সেটাই তোমার বেসিক্যালি ফোর্স দিল। ফোর্স এক্সাক্ট ওয়াল, সেটা F হচ্ছে মাইনাস অফ চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড। এক সেকেন্ডে কতগুলো মোমেন্টামের চেঞ্জ হচ্ছে তার নেগেটিভটা। তাহলে সেটা কত? m/L n c RMS স্কয়ার। এটা কত? m/L n c RMS স্কয়ার। শুধু মাইনাসটা আর নেই, এটা প্লাস হয়ে গেছে। এবারে তোমার তাহলে প্রেসারটা কি হবে? প্রেসার আবার ফোর্স পার ইউনিট এরিয়া হবে। ফোর্স পার ইউনিট এরিয়া যদি হয় তাহলে দেখো তোমার ফোর্সটা হচ্ছে 2m/L n c RMS স্কয়ার, এটা ডিভাইডেড বাই 6L স্কয়ার।
6l স্কোয়ার কেন? কারণ বেসিক্যালি এই যে এরিয়াটা মানে টোটাল যদি একটা কিউব তুমি কনসিডার করো, কিউবের এজ লেন্থ যদি এল হয়, তো তোমার এখানে 6টা দেওয়াল আছে, প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার, সেখানে 6l স্কোয়ার দিয়ে ভাগ হলো। কারণ প্রেশারটা হচ্ছে আলটিমেটলি ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে তোমার এরিয়া দিয়ে ভাগটা হলো, তাহলে কি হচ্ছে 1/3 mn বাই এল কিউব ইন্টু সিআরএমএস স্কোয়ার। দেখো এবার এল কিউবটি হচ্ছে ক্যাপিটাল ভি, মানে ভলিউম অফ দ্য কন্টেনার রিপ্রেজেন্ট করে। এখানে পি ইকুয়াল টু হয়ে গেল 1/3 এন বাই 1/3 এম বাই এম এন বাই ভি ইন্টু সিআরএমএস স্কোয়ার। এবারে দেখো এম এন বাই ভিটা কি? এম এন বাই ভিটা হচ্ছে, খেয়াল করো, এমটা হচ্ছে তোমার মাস অফ এ সিঙ্গেল মলিকুল, আর এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল। তাহলে এম কে এন দিয়ে ভাগ করে টোটাল মাস পেয়ে গেলাম, তাকে ভলিউম দিয়ে ভাগ করে ডেনসিটি পেয়ে যাচ্ছে। তাহলে প্রেশারটা হচ্ছে 1/3 রো সিআরএমএস স্কোয়ার, যেখানে ডেনসিটি রোটা হচ্ছে এম এন বাই ভি। দেখো এই যে ইকুয়েশনটা পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার হলো, বা এখানে আবার লিখছি এই যে পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার হলো, বা 1/3 এম এন বাই ভি সিআরএমএস স্কোয়ার হলো। এইটাই হচ্ছে তোমার বেসিক বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। দিস ইজ দ্য বেসিক or fundamental equation of kinetic theory of gas. তাহলে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা একটু দেখো, এই ডেরিভেশনটা অ্যাকচুয়ালি হয়তো তোমাদের সিলেবাসে সেইভাবে থাকবে না, কিন্তু এই ডেরিভেশন থেকে অনেক কিছু বলতে হবে বলে আমি, মানে ডেরিভেশনটা জানলে তোমার অনেক কিছু সুবিধা হবে বলে আমি ডেরিভেশনটাকে করে দিলাম। তোমাদের স্পেসিফিক্যালি দেখো তো একবার ভালো করে চোখ বুলিয়ে বুলিয়ে দেখো, আমি একটুখানি স্লো হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো জায়গায় যদি স্পেসিফিক্যালি অসুবিধা হয় আমি বলবে। তাহলে এখানে এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বলো, আমি তোমাদের সময় দিচ্ছি কিছুক্ষণ করে, যে এইটা দেখো এখানে কোন স্পেসিফিক এই পেজটা দেখো, পুরো 1-2 মিনিট সময় নাও, সময় নিয়ে বলো এটা অ্যাকচুয়ালি কি অসুবিধা হচ্ছে এই পেজটা বুঝতে। তারপর আমি পরের পেজে যাবো, তারপর পরের পেজে যাবো, তারপর পরের পেজে যাবো। দেখো এই পেজটাতে কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে কারো অসুবিধা হয়েছে বলো, এই পেজটা হয়ে গেলে বলবে, আমি পরের পেজে চলে যাবো। বুঝতে পেরেছি। সবাই আছে তো? তাহলে পরের পেজটা দেখো, এই পেজটাতে কারো কিছু বুঝতে অসুবিধা হলে বলো। মানে একটু আধটু অসুবিধা হলেও বলবে যে এটা স্যার বুঝতে পারছি না, আমি বলে দেবো। সবাই সিরিয়াসলি দেখ, দেখে আমায় বল যে স্পেসিফিক্যালি কোনটা অসুবিধা হচ্ছে, আমি তাহলে আবার বলে দেবো। কলিশন মানেটা কি? কলিশন মানে সংঘর্ষ, মানে মলিকুল গুলো তো দেওয়ালে ধাক্কা দিচ্ছে না, ধাক্কা মানে কলিশন মানে সাদা বাংলা হচ্ছে ধাক্কা, সংঘর্ষ বা ধাক্কা, মুখোমুখি সংঘর্ষ, হেড অন কলিশন। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো এই জায়গাটা? ঠিক আছে, বুঝেছো? আদিত্য বুঝতে পেরেছিস এই জায়গাটা?
ঠিক আছে? কি রে অনুভব? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা এবারে এই পেজটা দেখো, এই পেজটা দেখো কোথাও কিছু অসুবিধা আছে নাকি। মানে আমি এক্স ডিরেকশন বরাবর মোমেন্টামের চেঞ্জ, ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টামের চেঞ্জ, জেড ডিরেকশন বরাবর মোমেন্টামের চেঞ্জ আমি সেটাকে যোগ করেছি। যোগ করে তারপর যা করেছি এই জায়গাটা দেখো, এই পেজটা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে নাকি? বুঝেছিস এই পেজটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিটা সব বুঝতে হ্যাঁ পেরেছিস? স্যার। পেজটা? আচ্ছা এবারে দেখো এই পেজটা দেখো, এবারে এই লাস্ট পেজটা দেখো কোনো কিছু বুঝতে পারছো অসুবিধা আছে কিনা। ঠিক আছে? ওই ফোর্সের চেঞ্জটা যেখানে মাইনাস আসছে, ওই মাইনাস চেঞ্জিং মোমেন্টাম ওখানটা আরেকবার বলে দিলে ভালো। আচ্ছা দেখো এইটা ব্যাপারটা কি হচ্ছে যে মানে এটা হচ্ছে নিউটনের, এটাকে আমি বলছি, এটা বেসিক্যালি নিউটনের থার্ড ল থেকে। মানে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তো। তাহলে আমি যে মোমেন্টামের চেঞ্জটাকে ক্যালকুলেট করলাম, মোমেন্টামের চেঞ্জটাকে কার ক্যালকুলেট করলাম? পার্টিকেলের বা মলিকুলের। তাহলে মলিকুলের মোমেন্টামের চেঞ্জটা আমি ক্যালকুলেট করলাম। আচ্ছা এবারে তাহলে আমরা এখানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটা হচ্ছে ফোর্স দেয়। তাহলে এবারে কথাটা হচ্ছে ফোর্সটা তো, মানে ফোর্সটা দেখো যখন তুমি ক্যালকুলেট করছে, যখন দেওয়ালে ধাক্কা দিল, দেওয়ালে ধাক্কা দেওয়ার পরে হচ্ছে তোমার মানে এম ইউ মোমেন্টাম নিয়ে দেওয়ালে ধাক্কা দিলে মলিকুলটা বাউন্স ব্যাক হয়ে মাইনাস এম ইউ মোমেন্টাম নিয়ে ফিরে এলো। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে আমি মোমেন্টামের চেঞ্জটাকে মাইনাস টোয়াইস এম ইউ এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট করেছিলাম। হ্যাঁ এইটা। তাহলে এবারে ফোর্সটা হচ্ছে কার ফোর্স না বেসিক্যালি মানে একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফোর্স। তাহলে সেই ফোর্সটা যখন সে দেওয়ালে দিচ্ছে সেটা কি হবে? মানে তুমি দেখো মানে মানে তুমি যদি সেইভাবে দেখো যে ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডিরেকশন আছে। তাহলে আমি যদি মানে এইভাবে ব্যাপারটাকে ভাবি, এইভাবে যে ছবিটা এঁকেছিলাম তাতে দেখো সে যাচ্ছে হচ্ছে ডান দিকে, যাচ্ছে ডান দিকে এমইউ মোমেন্টাম নিয়ে, ফিরছে হচ্ছে মাইনাস এমইউ মোমেন্টাম নিয়ে। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যখন ক্যালকুলেট করছো ফাইনাল মাইনাস ইনিশিয়াল বলে এটা মাইনাস টোয়াইস এম ইউ হলো। তাহলে এই যে মোমেন্টামের চেঞ্জটা কার? পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামের চেঞ্জটা। এবার তার ডিরেকশনটা কি হবে? না ডিরেকশনটা হচ্ছে জাস্ট ইউ ডিরেকশনে উল্টো দিকে। মানে ইউ মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ এক্স এর দিকে, তার মানে সেখানে উল্টো দিকে। হ্যাঁ হ্যালো, এবার তো হচ্ছে, তখন তো হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। কিছু একটা নেটের কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ নেটটা হয়তো কমে এসছে। হ্যাঁ যেটা বললাম যে ফোর্সের তো একটা ডিরেকশন আছে। তাহলে দেখো, তাহলে আমি যদি ডান দিকটা পজিটিভ ডিরেকশন ধরি তাহলে মোমেন্টামের চেঞ্জ যখন মাইনাস টোয়াইস এম ইউ বললাম, তার মানে মোমেন্টামটা কি হচ্ছে উল্টো দিকে, অর্থাৎ ডান দিকের বদলে বাঁ দিকে। তাহলে এবারে ফোর্স যখন এক্সাক্টেড হবে অন দ্য ওয়াল সেটা কি হবে? সেটা হচ্ছে যে পার্টিকেলের যে মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে সেইটা অ্যাকচুয়ালি দেওয়ালে একটা ফোর্স দিচ্ছে। মানে আমার যে মোমেন্টামের চেঞ্জটা সেইটা কি হলো? সেইটা হচ্ছে আমি দেওয়ালকে ফোর্সটাকে দিলাম। মানে এটাকে তুমি জাস্ট এইভাবে ভাবো যে এই প্রত্যেক ক্রিয়ার যে সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, আমি ধরো একটা নৌকো থেকে যখন নামছি পাড়ের দিকে, তা নৌকো থেকে পাড়ের দিকে নামছি, তাহলে আমি যে ফোর্সটা পেলাম সেটা কি?
সেটা যে আমি নৌকোকে যে ফোর্সটা দিলাম তার ঠিক উল্টোটা। তাহলে আমি ফোর্স যেটা পেয়েছি সেটা মাইনাস দিয়ে, যেটা আমি লিখেছি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে দেওয়ালকে যে ফোর্সটা আমি ফেরত দিলাম, মানে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া, সেটা কত হবে? তার ঠিক উল্টোটা, অপোজিটটা। সেখানেই মাইনাস সাইনটা এখানে লেখা হয়েছে। বুঝতে পেরেছো? মানে তুমি নৌকোতে একটা ফোর্স দিলে, এবার নৌকো তোমাকে একটা ফোর্স ফেরত দিল, তাই তো? তাহলে তুমি নৌকো থেকে ফোর্সটা দিলে আর নৌকো তোমাকে যে ফোর্সটা ফেরত দিল, এই দুটো ডিফারেন্স কি হবে? তা দুজন সমান বাট অপোজিট ইন সাইন হবে না? আমি সেটাই এখানে করেছি আর কি। তাহলে দেওয়ালে অ্যাকচুয়ালি যে ফোর্সটা এক্সার্টেড হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ অফ। ঠিক আছে? তো দেখে নাও, বাকিটা দেখে নাও। বলো, দেখো কোনো অসুবিধা হলে বলো। বুঝতে পেরেছো সবটা? হেজিটেট করিস না, কোনো অসুবিধা হলে বল। আচ্ছা, প্রেসার সবসময় কি হয়? ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে তোমার প্রেসার দেয়, তাই না? মানে তোমার প্রেসার কি, প্রেসার চাপটা কি ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এবারে দেখো, তুমি ফোর্সটা পেয়ে গেছো কি? ফোর্সটা পেয়ে গেছো হচ্ছে তোমার 2m/l n CRMS স্কয়ার। আর একে তুমি ভাগ করছো কি দিয়ে? ভাগ করছো হচ্ছে এরিয়া দিয়ে। আচ্ছা, এবারে দেখো, এই যে কিউবিক কন্টেনার যদি হয়, একটা কিউবিক কন্টেনারে কতগুলো সারফেস থাকে, মানে ফেস কতগুলো থাকে? 6টা। তাহলে এক একটা ফেসের এরিয়া কত? এল স্কয়ার। মানে এজ লেন্থ যদি এল হয়, তাহলে এক একটা যে তল বা সারফেস তার এরিয়া হচ্ছে এল স্কয়ার। এরকম সারফেস আছে কটা? 6টা। সেজন্য এই যে এরিয়ার জায়গায় বসলো কত? 6l স্কয়ার। ঠিক আছে? এবারে 2 আর 6 কেটে গিয়ে 1 এর 3 হয়ে গেল। এম আর এন গুণ হয়ে গেল। এই এল আর এল স্কয়ার মিলে এল কিউব হলো, আর সিআরএমএস স্কয়ার হলো। তাহলে এবারে এল কিউবটা কি? একটা কিউব যার এজ লেন্থ যদি এল হয়, এল কিউব হচ্ছে তার ভলিউম। পিটা কত হলো? 1/3 mn/v ইন্টু CRMS স্কয়ার। এইটা। আচ্ছা, এবার mn/v কি হবে? দেখো, এমটা হচ্ছে একটা মলিকুলের মাস, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস। তাহলে mn হলো টোটাল মাস, তাকে তুমি ভি দিয়ে ভাগ করছো, তারপরে ওভারঅল ডেনসিটি হলো। মানে পিটা হলো 1/3 রো CRMS স্কয়ার বা 1/3 mn/v CRMS স্কয়ার, যেখানে রো ইকুয়াল টু mn/v ইকুয়াল টু ডেনসিটি। দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক অফ গ্যাস। এই যে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক অফ গ্যাস আমি আরেকবার লিখেছি, সেটা হচ্ছে P ইকুয়াল টু 1/3 রো CRMS স্কয়ার বা 1/3 mn/v CRMS স্কয়ার। দেখো, এই পর্যন্ত ঠিক আছে তো? কারো অসুবিধা নাই তো? সবাই ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। চলো, চলো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কারণ এটা ডেরিভেশন একটু বড়, তো এগুলো লিখে 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 করলে অটোমেটিক্যালি স্লো হতো, তাহলে সবটা বুঝতে পারতাম। আমি তো জাস্ট রিড আউট করে দিলাম, তো সেই জন্য হয়তো একটু সময় লাগতো। ওই জন্য আমি এটা আরেকবার তোমাদের দেখালাম। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমি এইখান থেকে যেটা বের করতে পারলাম সেটা হচ্ছে প্রেসার। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেসারটাকে তুমি বুঝছো এইরকম ভাবে। আচ্ছা, টেম্পারেচার কেমন করে বুঝবে? দেখ, টেম্পারেচারকে বোঝার জন্য তুমি শুরু করো এইরকম ভাবে। দেখো, এম্পিরিক্যাল গ্যাস ল যেটা আমি আগের দিন বলেছিলাম, সেখান থেকে আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনটা তুমি পেয়েছিলে। আচ্ছা, এনটা তো নাম্বার অফ মোলস রিপ্রেজেন্ট করে। নাম্বার অফ মোলসটাকে ক্যাপিটাল এন বাই এন অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করতে পারে, অর্থাৎ টোটাল নাম্বার অফ মলিকুলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে? টোটাল নাম্বার অফ মলিকুলস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা। তাহলে এবারে দেখো এখানে যে এন আর বাই এন অ্যাভোগাড্রো হচ্ছে কে। তাহলে এটা হয়ে গেল কত? এন কেটি। মানে মানে আমি এটাকে জাস্ট এই এন আরটিও লিখতে পারি, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, অথবা এন কেটি দিয়ে লিখতে পারি, যেখানে কেটা হচ্ছে তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট,
এই যে কেবি লিখেছি, কেবিটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আর বাই অ্যাভোগাড্রো নাম্বার। দিস ইজ বোলজম্যান কনস্ট্যান্ট এবং তার ভ্যালুটা হচ্ছে, আর এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছ 8.314 জুল পার কেলভিন পার মোল, আর অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হচ্ছে 6.023 × 10⁻23 মোল ইনভার্স। এটাকে করলে বেরোবে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। আচ্ছা, এবারে ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস আমি অলরেডি কি পেয়েছি না, এখান থেকে দেখো যেহেতু তোমার P = 1/3 mn/v CRMS স্কয়ার, তাহলে ভিটা এখানে গুণ হয়ে গেলে PV = পেয়ে যাচ্ছ 1/3 mn CRMS স্কয়ার। তাহলে এটাকে কি করছি দেখো, এই একটা 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2/3 n × হাফ m CRMS স্কয়ার। আচ্ছা, এবারে হাফ m CRMS স্কয়ারটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেয়, হাফ এম সিআরএমএস স্কয়ারটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেয়। আমি সেটা আরেকবার একটুখানি আজকে ডিসকাস করবো। তাহলে এটা দাঁড়াচ্ছে যে পিভি ইকুয়াল টু 2/3 এন যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হলো। তো দেখো 1 নম্বর ইকুয়েশনে পিভি ইকুয়াল টু এন কেটি, আর 2 নম্বর ইকুয়েশনে পিভি ইকুয়াল টু 2/3 এন অ্যাভারেজ এনার্জি। দুটোকে পাশাপাশি রাখো, তাহলে কি দাঁড়াচ্ছে যে এই যে 3/2 এন ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এন কেটি হয়, এন এন কেটে চলে গেল, কেটে চলে গিয়ে দেখো অ্যাভারেজ এনার্জিটা হয়ে গেল 3/2 কেটি। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ এনার্জিটা হয়ে 3/2 কেটি, বা এখান থেকে টিটা হয়ে গেল 2/3 অ্যাভারেজ এনার্জি বাই কেটি। অর্থাৎ দেখো যে তুমি যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি জানো, তাহলে তুমি সেখান থেকে টেম্পারেচার পেয়ে যাচ্ছ, বা টেম্পারেচার জানলে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছ। তার মানে এইখান থেকে তুমি জাস্ট বলতে পারো যে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি প্রকাশটাই হচ্ছে তোমার টেম্পারেচার। ঠিক আছে, হয়েছে? তাহলে এই জায়গাটা আবার একটুখানি দেখে নাও যে কনসেপ্ট অফ টেম্পারেচারটা কি করে আসছে। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে পিভি ইকুয়াল টু এন কেটি তুমি পেয়েছো, আর কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে পিভি ইকুয়াল টু 1/3 mn CRMS স্কয়ার। তুমি যেটা করেছো 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, হাফ m CRMS স্কয়ার, এটাই হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে পিভিটা হচ্ছে 2/3 n ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনকে তুমি ইকুয়াল করলে সেটা থেকে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা 3 কেটি বেরিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমি বলতে পারছি যে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে জানলে টেম্পারেচার পাবে, আর টেম্পারেচার জানলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এবারে আমি দেখো দুটো কনসেপ্ট আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করিনি, কিন্তু এখানে ব্যবহার করেছি। কি সেটা? একটা দেখো এইখানে একটা জিনিস আমি ব্যবহার করলাম, সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এইটা হচ্ছে আমি হাফ এম CRMS স্কয়ার এইটা লিখেছি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইন্টু CRMS স্কয়ার। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম CRMS স্কয়ার এইটা। হ্যাঁ, এইটা আমি লিখেছি। তাহলে এইটা কোথা থেকে এলো সেইটা একটুখানি আমি বলবো। আর এইখানে দেখো, এইখানে এই যে জিনিসটা বা এই জিনিসটা বলতে পারো যে আরএমএসটাকে এইরকম ভাবে ডিফাইন করেছি, তার বেসিসটা কি, যে সিআরএমএসটা কেন √n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার ডট 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 বাই n এরকম ভাবে আমি লিখি, সেইটা এখানে একটু আলোচনা করে দেয়। দ্য রিলেশন বিটুইন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল অ্যান্ড আরএমএস স্পিড। দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল তুমি কেমন করে লিখবে, ধরো তোমার কাছে n1 টা মলিকুল আছে, প্রত্যেকের এনার্জি এপসাইলন 1। তোমার কাছে n2 মলিকুলস আছে, প্রত্যেকটা এনার্জি এপসাইলন 2। n3 মলিকুলস আছে, প্রত্যেকটা এনার্জি এপসাইলন 3 অ্যান্ড সো অন। মানে তোমার তো একটা কালেকশন অফ গ্যাস মলিকুলস আছে। আমি বললাম যে এই গ্যাস মলিকুল গুলোর মধ্যে মানে n টোটাল গ্যাস মলিকুলস আছে, সেখান থেকে n1 মলিকুল প্রত্যেকটা কাইনেটিক এনার্জি এপসাইলন 1, n2 মলিকুল প্রত্যেকটা কাইনেটিক এনার্জি এপসাইলন 2, এইভাবে করে করে তোমার, বা n3 মলিকুল প্রত্যেকটা কাইনেটিক এনার্জি আছে এপসাইলন 3, এরকম করে তোমার চলছে। আর এবারে এই ইউয়ানটাকে তুমি লিখতে পারো কি, এই যে ইউয়ানটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার মলিকুল যে c1 স্পিডে মুভ করে তার করসপন্ডিং এনার্জিটা, এবং সেটা কি হাফ এম c1 স্কয়ার। মানে এই যে ইউয়ানটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকুলার মলিকুল হুইচ মুভস উইথ স্পিড ইকুয়াল টু c1। তাহলে কি হচ্ছে, ইউয়ানটা হচ্ছে হাফ এম c1 স্কয়ার, সিমিলারলি ই2টা হচ্ছে হাফ এম c2 স্কয়ার, ই3টা হচ্ছে হাফ এম c3 স্কয়ার এন্ড সো অন। এটা এবার এখান থেকে দেখো তুমি জাস্ট
হাফ এমটা যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকছে কত n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার ডট 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 ডিভাইডেড বাই n। আচ্ছা এবারে অ্যাভারেজ এনার্জি কি হয়, হাফ এম একটা সামথিং সি তার স্কয়ার টাইপের হয় তো, তাহলে এটা হচ্ছে হাফ এম সি আর এম এস তার স্কয়ার। মানে দেখো এটা করছে কি যে এই যে ভেতরের পার্টটা মানে এমনিতে কি হয় এভারেজ কাইনেটিক হাফ এম সি স্কয়ারের মতো কিছু একটা হয়, মানে যে কোনো পার্টিকুলার মলিকুলার কাইনেটিক এনার্জিটা হাফ এম ইনটু ভেলোসিটি স্কয়ার টাইপের হয়। তাহলে এভারেজ কাইনেটিক এনার্জিটাকে লিখতে গেলে তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে পুরো জিনিসটা আছে সেইটাকে সামহাও তুমি ধরে নাও সিআরএমএস এর স্কয়ার এইরকম ভাবে লিখছো। তাহলে সি তাহলে এই যে সিআরএমএস এর স্কয়ার তুমি লিখলে সিআরএমএস টা ইম্পর্টেন্ট কেন? কারণ হাফ এম সিআরএমএস এর স্কয়ার তোমার এভারেজ কাইনেটিক এনার্জি দেয়। তাই এভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে সিআরএমএস এর সম্পর্ক হচ্ছে এই যে ই এভারেজটা হচ্ছে হাফ এম সিআরএমএস এর স্কয়ার, যেখানে সিআরএমএস টা হচ্ছে তোমার এই পুরো জিনিসটা তার স্কয়ার রুট। মানে এখানে দেখো সিআরএমএস টা হচ্ছে তোমার রুট অফ মিন অফ স্কয়ার অফ স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে রুট। এই যে আবার বলছি দেখো মানে জিনিসটা কি n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার প্লাস ডট 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 ডিভাইড বাই n যদি তুমি বলো, এটা হচ্ছে মিন বা অ্যাভারেজ স্পিড বোঝানো হলো এটা। ঠিক আছে, মিন বা অ্যাভারেজ স্পিড বোঝানো হলো, সরি সরি মিন বা অ্যাভারেজ অফ স্কয়ার স্পিড বোঝানো হলো, মানে স্কয়ারের তুমি মিন নিয়েছো তার আবার রুট নিয়েছো, তার মানে এটা হচ্ছে রুট অফ মিন অফ স্কয়ার অফ স্পিড। সেখানে একে বলা হচ্ছে রুট মিন স্কয়ার স্পিড অর আরএমএস স্পিড। তা দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে আরএমএস স্পিডের সম্পর্কটা তুমি পেলে। আরএমএস স্পিড যদি সিআরএমএস বলো, হাফ এম সিআরএমএস এর স্কয়ার হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেয়, সেই জন্যই অ্যাভারেজ স্পিডটা তোমার ইম্পর্টেন্ট। আর এবারে দেখো ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি পেয়েছো, তার মানে হাফ এম সিআরএমএস এর স্কয়ার যদি 3/2 কেটি হয়, সেখান থেকে সিআরএমএস এর ভ্যালুটা বেরিয়ে গেল √3 কেটি বাই এম। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, √, উপর নিচে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও, কে এর সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বারে গুণ করলে কি হয়, আর হয়ে যায়, সিআরটি হয়ে যায়। আর একটা মলিকুলের মাসের সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করলে কি হয়, মোলার মাস হয়ে যায়। তুমি এইভাবেও লিখতে পারো, কখনো কখনো নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য পরেরটা √3 বাই ক্যাপিটাল এম, এইটা তোমার অ্যাকচুয়ালি হেল্প করবে। দেখো তাহলে যেটা বললাম যে এই যে মানে আরএমএস স্পিডটা তুমি বুঝলে এবং অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে আরএমএস স্পিডের যে সম্পর্কটা আর কি, যেটা আমি অলরেডি ব্যবহার করে এসেছি দু জায়গায় আর কি, সেইটার জন্য এই শর্ট ডিসকাশনটা আমি এখানে করে নিলাম। এটা পরিষ্কার হয়েছে? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা চলো। হ্যাঁ। আর এবারে আমি 7টা জিনিস করব, সেটা হচ্ছে এই যে গত দিনে আমরা যে এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে করেছিলাম, যে এম্পিরিক্যাল গ্যাস ল এর কোনো ডেরিভেশন ছিল না, তো সেই এম্পিরিক্যাল গ্যাস লস গুলোকে এখন আমরা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে এস্টাবলিশ করতে পারি। তাহলে চলো আমরা শুরু করি বয়েলস লটা। তাহলে বয়েলস লটাকে মানে দেখো সবকিছু শুরু করছে এইরকম ভাবে, ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস P equal to 1/3 mn by v into CRMS স্কয়ার। তাই তো, এটা হচ্ছে বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, P equal to 1/3 mn by v CRMS স্কয়ার। আর এইটাকে আমি লিখছি কিরকম ভাবে দেখো, যে বাঁদিকে ভিটাকে রাখলাম, ডান দিকে পিটাকে পাঠিয়ে দিলাম, এই ভিটাকে বাঁদিকে রেখে পিটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। ভি ইকুয়াল টু কত হলো, 1/3 mn by p ইন্টু সিআরএমএস স্কয়ার। আর এটাকে আমি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 2/3 n by p তে যেমন আছে রেখে দিলাম, আর বাকি এদিকটা লিখলাম হচ্ছে হাফ এম সিআরএমএস স্কয়ার, মানে n by p যেমন আছে আমি রেখে দিয়েছি, এদিকে তোমার 1/3টা যেমন আছে তুমি রেখে দিয়েছি। এইবারে এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে। আচ্ছা এবারে হাফ এম সিআরএমএস স্কয়ার থেকে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তার মানে কি দাঁড়াচ্ছে না, ভিটা হয়ে যাচ্ছে 2/3 n by p ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। ভি ইকুয়াল 2/3 ইন্টু n by p ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এবারে যেটা কথা হচ্ছে যে দেখো, যদি তুমি
প্রেসার যদি তুমি নাম্বার অফ মোলস বা নাম্বার অফ মলিকুল ফিক্সড রাখো, সেখানে এনটা ফিক্সড হয়ে গেল। আচ্ছা, যদি টেম্পারেচার ফিক্সড রাখা মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্সড হয়ে যায়। তুমি অলরেডি দেখেছিলাম যে টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে যে দেখো টেম্পারেচার ফিক্সড মানেই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্সড, আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্সড মানেই কিন্তু তোমার টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড। তাই এটা হচ্ছে যে when T is fixed তখন অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অলসো ফিক্সড। when N and T are fixed then কি হবে? এই এক্সপ্রেশন পরিষ্কার বলেছে ভিটা প্রপোর্শনাল টু 1/p, যেটাই তোমার বয়েলস ল। ঠিক আছে? তাহলে বয়েলস লটা হচ্ছে ভিটা প্রপোর্শনাল টু 1/p হবে এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে তুমি কেমন ভাবে করে ফেললে দেখো। তাহলে তুমি শুরু করছো বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এবারে ভিটাকে বাঁ দিকে রেখে পিটাকে তুমি ডান দিকে নিয়ে চলে গেলে। আচ্ছা, এবারে তোমার এই ইকুয়েশনটাকে হাফ এম সি আর এম এস স্কোয়ার একটা আলাদা করে দিয়ে বাকি পার্টটাকে আলাদা করে দিলাম 2/3 তোমার n/p। তাহলে হাফ এম সি আর এম এস স্কোয়ারটা হচ্ছে তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। ঠিক আছে? এটা তাহলে এটা হয়ে গেল ভি ইকুয়াল টু 2/3 n/p ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এবার টেম্পারেচার ফিক্সড রাখা মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফিক্সড, আর নাম্বার অফ মলিকুলস অলরেডি ফিক্সড তুমি দেখেছো, তাহলে ভিটা প্রপোর্শনাল টু 1/p হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য বয়েলস ল। তো দেখো বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে বয়েলস ল যে আনলাম সেটা কারো অসুবিধা আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একই রকম করে চার্লস লটাকে দেখো। দেখো ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 mn/v CRMS স্কয়ার। তাহলে বাঁ দিকে তুমি ভি থেকে রেখে পি থেকে ডান দিকে নিয়ে চলে যাও, ভি ইকুয়াল টু 1/3 mn/p ইনটু CRMS স্কয়ার। এটা কত হচ্ছে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে, তাহলে 2/3 n/p হাফ এম CRMS স্কয়ার। তাহলে 2/3 এটা n/p, এটা হচ্ছে হাফ এম CRMS স্কয়ার, সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এটা হলো when n and p হচ্ছে ফিক্সড থাকছে, যখন n এবং p প্রেসারটা ফিক্সড থাকছে, তোরা নাম্বার অফ মলিকুল যখন তোমার ফিক্সড থাকছে, তখন ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, আবার ভিটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তো টেম্পারেচারের ফাংশন, মানে টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে কি হচ্ছে যে when n আর p তারা ফিক্সড থেকে যাবে তখন n টা প্রপোর্শনাল টু t হয়ে গেল। তাহলে এই ইকুয়েশন থেকে দেখে মনে হচ্ছে ভিটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যখন অ্যামাউন্ট এবং প্রেসার ফিক্সড থাকবে। চার্লস লতে টোটাল অ্যামাউন্ট এবং প্রেসারটাকে ফিক্সড রাখতে হয়। এবারে ভিটা টি এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, দেখো তার বদলে পেয়েছি ভিটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তোমার টি এর সঙ্গে মানে টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো ভিটা অ্যাজ এ হোল প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়ে যাবে, সেটাই তোমার চার্লস ল হয়ে যাবে। বোঝা গেল চার্লস লটা? আচ্ছা, গে-লুসাক্স লটা দেখো একই রকম করে ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস পি ইকুয়াল টু 1/3 mn/v CRMS স্কয়ার। আবার 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে তা 2/3 n/v হাফ ইনটু CRMS স্কয়ার, হাফ এম CRMS স্কয়ার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এবার এই পার্টিকুলার কেসে দেখো যদি তুমি টোটাল অ্যামাউন্ট নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট রাখো এবং ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে প্রেসারটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ এনার্জিটা পেয়ে যাচ্ছ তুমি, মানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এটা পেয়ে যাচ্ছ এইটা। তাহলে পিটা প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হলো। এবারে তুমি জানো যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, এখানে পিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হলো, যেটা গে-লুসাক্স ল অফ প্রেসার। আচ্ছা, অ্যাভোগাড্রোর ল দেখো। অ্যাভোগাড্রোর ল কি বলছে না বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি লিখলে 1/3 mn/v CRMS স্কয়ার, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2/3 mn/v হাফ CRMS স্কয়ার হয়ে গেছে। আচ্ছা, এবারে এটা তুমি এক কাজ করো, তুমি বাঁ দিকে পি রেখে ডান দিকে 2/3 কিন্তু n/v ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, মানে এই যে হাফ এম CRMS স্কয়ার, যেটা সরি হাফ এম CRMS স্কয়ার তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই যে পার্টটাতে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটা আমি পরের লাইনে বসিয়ে দিয়েছি 2/3 n/v ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, 2/3 n/v ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সেখান থেকে nটা পেয়ে যাচ্ছে দেখো 3pv/2 ইনটু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবারে প্রেসার এবং টেম্পারেচার ফিক্সড রাখা মানে এই প্রেসারটা তো ফিক্সড হলোই, আর টেম্পারেচার ফিক্সড থাকলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তোমার ফিক্সড হয়ে গেল। ঠিক আছে? তাহলে তুই দুটো গ্যাস কনসিডার করো। প্রথম গ্যাসের জন্য যদি ভলিউমটা v1 হয় তখন নাম্বার অফ মলিকুলস n1 ধরে নাও। সেকেন্ড গ্যাসের জন্য যখন ভলিউমটা v2 টোটাল নাম্বার অফ মলিকুলস n2 ধরো। দুজনের ক্ষেত্রে একই প্রেসার আছে, দুজনের ক্ষেত্রে একই টেম্পারেচার আছে। তাহলে কি হচ্ছে n1/v1 ইকুয়াল টু n2/v2, অর্থাৎ যখন v1 ইকুয়াল টু v2 তখন n1 ইকুয়াল টু n2।
তার মানে কি হলো না একই চাপ এবং তাপমাত্রা সময় সকল গ্যাসের মধ্যে সমস্তাঙ্ক অণু থাকে। মানে আমি যখন প্রেসারটাকে ফিক্সড রাখছি পিটা ফিক্সড হয়েই গেল আর টেম্পারেচার ফিক্সড রাখা মানে মানে হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি তোমার ফিক্সড হয়ে গেল এটা। টেম্পারেচার প্রেসারকে ফিক্সড এখন যখন দিচ্ছি তখন যেটা হচ্ছে n1 টা প্রপোর্শনাল টু v1 n2 টা প্রপোর্শনাল টু v2 তাহলে v1 বাই v2 ইকুয়াল টু n1 বাই n2 হয়ে গেল। বুঝতে পেরেছো এটা অ্যাভোগাড্রোস লটা? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবারে চলে এসো ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার। দেখো আবার ওই একই রকম করে তুমি পি ইকুয়াল টু ওই যে যেভাবে লিখেছি আর কি সেই মতো করে পি ইকুয়াল টু 2/3 n বাই v ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেই পর্যন্ত লিখে ফেললে। এটা পি ইকুয়াল টু 2/3 n বাই v ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি তুমি লিখে ফেললে। আচ্ছা এবারে ধরে নাও একটা মিক্সচারের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে তাহলে 1 নম্বর কম্পোনেন্টকে তুমি কি লিখতে পারছো? 1 নম্বর কম্পোনেন্টকে লিখতে পারছো P1 সমান 2/3 n1 বাই v ইন্টু এপসাইলন অ্যাভারেজ 1 হবে আর কি এটা। এটা আচ্ছা কম্পোনেন্ট 2 এর জন্য এই ইকুয়েশনে তুমি বসাও P2 ইকুয়াল টু 2/3 n2 বাই v ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 2 সিমিলারলি 3 এটা। আর এবারে যদি এই প্রেসারগুলো আমি যোগ করে দিই P1 প্লাস P2 প্লাস P3 যদি যোগ করে দিই তাহলে এখানে কি হচ্ছে 2/3 1 বাই v কমন চলে আসছে তাহলে পড়ে থাকছে কত n1 এপসাইলন অ্যাভারেজ 1 প্লাস n2 এপসাইলন অ্যাভারেজ 2 n3 এপসাইলন অ্যাভারেজ 3 প্লাস ডট 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 ডট। এবার এই যে পার্টটা এই পার্টটা হচ্ছে তোমার ক্যাপিটাল এন আই সরি ও অন্য মনস্ক হয়ে গেছে। দেখো এইটা বলছিলাম যে এই যে দেখো এইটা যে n1 মানে n1 এপসাইলন n1 e1 অ্যাভারেজ n2 e2 অ্যাভারেজ n3 e3 অ্যাভারেজ এটাকে কি লিখতে পারো n ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এইভাবে তুমি লিখতে পারো। মানে ব্যাপারটা কি হচ্ছে যে ধরো তোমার কাছে একটা গ্রুপ আছে 20 জন স্টুডেন্ট আছে 20 জন স্টুডেন্টকে তুমি ধরো 3টে ক্যাটাগরিতে ভাগ করছো 8টা 7টা 5টা ক্যাটাগরিতে তুমি ভাগ করছো। এবার এই 8 জন স্টুডেন্ট তাদের অ্যাভারেজ এজ তুমি জানো 7 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ তুমি জানো 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ তুমি জানো তাহলে ওভারঅল অ্যাভারেজ যখন তুমি বের করবে 8 জন ইন্টু তাদের অ্যাভারেজ 7 জন ইন্টু তাদের অ্যাভারেজ প্লাস 5 জন ইন্টু তাদের অ্যাভারেজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর কি 20 দিয়ে ভাগ হচ্ছে সেই জন্য এখানে n1 এপসাইলন অ্যাভারেজ 1 প্লাস n2 এপসাইলন অ্যাভারেজ 2 প্লাস n3 এপসাইলন অ্যাভারেজ 3 প্লাস ডট ডট এটাকে তুমি লিখতে পারো n ইন্টু অ্যাভারেজ এনার্জিটা এটা। এবারে এইটা দেখো এই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে টোটাল প্রেসারটা হয়ে গেল অর্থাৎ P1 প্লাস P2 প্লাস P3 এটা হচ্ছে টোটাল প্রেসার P এর সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে এটা পরিষ্কার? ঠিক আছে। আচ্ছা এবারে চলে আচ্ছা এবারে এইটা আমি হোমওয়ার্ক দিয়েছি কিন্তু আমি একটুখানি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমার 6 নম্বর যে এম্পিরিক্যাল গ্যাস লটা এখানে এখানে দেখো যখন তুমি অ্যামাগাটস ল অফ ভলিউম অ্যামাগাটস ল অফ ভলিউম অ্যামাগাটস ল অফ ভলিউম মানে পার্শিয়াল ভলিউম ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার যখন অ্যামাগাটস ল অফ পার্শিয়াল ভলিউম। দেখো অ্যামাগাটস ল অফ পার্শিয়াল ভলিউমটা কি করছি না শুরু করো তোমাদের বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি একটা তোমাদের সামনে লিখে লিখে করি ফ্রম দা বেসিক equation of kinetic theory of gas P equal to 1/3 mn by v into c rms the square এটা আমি করলাম কি মানে এটাকে ভিটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও 2/3
n/p ইন্টু হাফ m c। মানে আমি কি করলাম, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে ভিটা কত হচ্ছে, 2/3 n/p ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এই পর্যন্ত আমি বের করলাম। মানে আগেরটা হচ্ছে বাঁ দিকে প্রেসার ছিল, ডান দিকে তোমার ভলিউম ছিল, এখন বাঁ দিকে ভলিউম, ডান দিকে তোমার প্রেসার আছে। এটা। আর এবারে দেখো আমি এরকম করছি যে, মানে এখানে যেমন করেছিলাম যে এই যে পি এর যে তুমি এক্সপ্রেশনটা পেয়ে গেছো, পি ইকুয়াল টু 2/3 n/v অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এটা এবার এটাকে কম্পোনেন্ট ওয়াইজ করি। তাহলে একটা গ্যাস মিক্সার কনসিডার করো, কনসিডার গ্যাস মিক্সার for sub for first component v1 টা হয়ে যাচ্ছে 2/3 n1/p ইন্টু এইটা। ফর সেকেন্ড কম্পোনেন্ট ভলিউমটা v2 টা 2/3 এর প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখছি, এর নাম্বার অফ মলিকুলস n2, তাদের অ্যাভারেজ এনার্জি ধরে না ε2। ফর থার্ড কম্পোনেন্ট v3 টা হচ্ছে 2/3 nc/p ইন্টু ε3 অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে টোটাল ভলিউম যেটা, টোটাল ভলিউম ভিটা কি হবে না v1 প্লাস, আচ্ছা এক সেকেন্ড, টোটাল ভলিউমটা নয়, মানে আমি এখানে টোটাল ভলিউমটা বের করব। এবারে দেখো নাও, v1 প্লাস v2 প্লাস v3 প্লাস এটাকে তুমি ক্যালকুলেট করো, কি হবে, এটাকে যোগ করে ফেলো। 2/3 ইন্টু 1/p হলো n1 এপসাইলন বার 1 প্লাস n2 এপসাইলন বার 2 প্লাস nc এপসাইলন বার 3 ডট ডট ডট। এটা 2/3 হলো, 1/p হলো, এইটা হয়ে যাচ্ছে n ইন্টু অ্যাভারেজ এনার্জিটা, এবং সেটাই দেখো এখান থেকে টোটাল ভলিউমের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার যখন প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখছো, তখন পার্শিয়াল ভলিউমের যোগফল করেছে টোটাল ভলিউমের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই রকম করে তুমি করতে পারো। মানে এইটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এই যে n1 এপসাইলন অ্যাভারেজ 1 প্লাস n2 এপসাইলন অ্যাভারেজ 2 প্লাস n3 এপসাইলন অ্যাভারেজ 3, এইটা যদি যোগ করো তুমি এইটা, তাহলে সেটা যে তোমার আলটিমেটলি n ইন্টু অ্যাভারেজ এনার্জি হবে, সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ? এটা কি কারো অসুবিধা হচ্ছে? বুঝতে পারছো তো? হ্যাঁ। এটা অটোমেটিক্যালি হবে। তুমি ওই যেটা বললাম ওই এক্সাম্পলটাকে মাথায় রাখো, যে 20 জন স্টুডেন্ট আছো, তাকে 3টে গ্রুপে ভাগ করো, 20 জন স্টুডেন্টের অ্যাভারেজ এজ তোমাকে বের করতে হবে। তা তুমি 8টার একটা গ্রুপ করলে, 7টার একটা গ্রুপ করলে, 5টার একটা গ্রুপ করলে, 8টা যে গ্রুপটা আছে সেখান থেকে তুমি জাস্ট একটা অ্যাভারেজ এনার্জি অ্যাভারেজ এজ বের করলে, 7 জনের জন্য অ্যাভারেজ এজ বের করলে, 5 জনের জন্য অ্যাভারেজ এজ বের করলে, এবার ওভারঅল একটা অ্যাভারেজ যখন তুমি বের করবে, ওই 8 ইন্টু 8 জনের যে অ্যাভারেজ বের করেছে সেটা, প্লাস 7 ইন্টু 7 জনের জন্য অ্যাভারেজ বের করেছে সেটা, প্লাস 5 ইন্টু 5 জনের যে অ্যাভারেজ বের করছে সেইটা, ডিভাইডেড বাই তোমার 20। আচ্ছা, তাহলে এই যে অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউম যেটা, এই পার্টটা আমাদের অ্যাকচুয়ালি হয়ে গেছে। মানে এটা আমি আগে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, এখন যেহেতু করে ফেলেছি এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার লাস্ট যেটা, গ্রাফ ল অফ ইফিউশন। গ্রাফ ল অফ ইফিউশন দেখো, শুরুটা করছে এইরকম ভাবে, ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, P equal to 1/3 mn/v into CRMS তার স্কয়ার। এটা তো এখান থেকে CRMS টা হয়ে গেল কত না, এখান থেকে দেখো 3pv/m into n। এবারে তুমি এইটাকে যেহেতু pv equal to n কে তুমি যদি বসিয়ে দাও,
যে পিভি ইকুয়াল টু এন কেটি যদি তুমি বসিয়ে দাও তাহলে পিভি বাই এন সেটা হচ্ছে কেটি হয়ে যাচ্ছে, অর্থাৎ থ্রি কেটি বাই এম হয়ে যাচ্ছে, অর্থাৎ সিআরএমএসটা বেরোচ্ছে রুট ওভার অফ থ্রি কেটি বাই এম, মানে এটা রুট ওভার অফ থ্রি কেটি বাই এম অথবা রুট ওভার অফ থ্রি আরটি বাই এম, সরি সিআরএমএসটা হচ্ছে রুট ওভার অফ থ্রি কেটি বাই এম স্মল এম অথবা রুট ওভার অফ থ্রি আরটি বাই এম। তার মানে এবারে দেখো রেট অফ ইফিউশন, একটা ছোট্ট ফুটো দিয়ে কি রেটে গ্যাস মলিকিউল গুলো বেরিয়ে যাবে সেটা কিসের উপরে নির্ভর করবে, সাম কাইন্ড অফ অ্যাভারেজ স্পিডের উপরে নির্ভর করবে। তার মানে পরিষ্কার রেট অফ ইফিউশনটা মাস্ট বি প্রপোর্শনাল টু সিআরএমএস। আর এবারে যদি টেম্পারেচারটা ফিক্স রেখে দেওয়া হয় তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ সিআরএম, দেখো সিআরএমএস টা কিন্তু 1/√রুট ওভার অফ এম এর সঙ্গে প্রপোর্শনাল, তার রেট অফ ইফিউশনটা কিন্তু 1/√রুট ওভার অফ এম এর সঙ্গে প্রপোর্শনাল হবে। এটাই হচ্ছে গ্রামস ল অফ ইফিউশন। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যদি গ্রামস ল অফ ইফিউশন থেকে বুঝতে চাও তোমাকে এইভাবে তোমাকে ভাবতে হবে যে রেট অফ ইফিউশনটা সেটা হচ্ছে আরএমএস স্পিডের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। এবার আরএমএস স্পিডটা হচ্ছে যেটা এর স্কোয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল, মানে সিআরএমএসটা হচ্ছে 1/√ওভার অফ এম তার সঙ্গে প্রপোর্শনাল, যেখানে এমটা হচ্ছে মোলার মাস। তো সেটাকে যদি এখানে বসিয়ে দাও তাহলে রেট অফ ইফিউশনটা হচ্ছে 1/√m এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলটিমেটলি দেখো এই যে রেট অফ ইফিউশনটা মোলার মাস তার স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা হচ্ছে গ্রাহামস ল। তাহলে বুঝতে পারলে? তাহলে দেখো আমি কি কি করলাম খেয়াল করো এখন পর্যন্ত। তাহলে আমি যেটা করলাম একটু খুব ভালো করে খেয়াল করো, একটু একটু ডিটেলে জিনিসটাকে করা হয়েছে। তোমাকে তাহলে কি করেছি, হোয়াট উই হ্যাভ ডিসকাসড, তার যদি একটা সামারি করা হয়। আচ্ছা, প্রথমেই আমি স্টার্ট করেছিলাম হচ্ছে এ দিয়ে, যে তোমার ওই পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, পস্টুলেটস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা প্রথমে আমরা আলোচনা করেছি। তারপর যেটা করেছি যে ডেরিভেশন ফর বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, ডেরিভেশন ফর বেসিক ইকুয়েশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে কনসেপ্ট অফ প্রেসার, কনসেপ্ট অফ প্রেসার। তারপরে চলে এলো তোমার কনসেপ্ট অফ টেম্পারেচার, টেম্পারেচারটাকে অ্যাভারেজ ম্যানিফেস্টেশন, মানে ম্যানিফেস্টেশন অফ দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে মানে কনসেপ্ট অফ টেম্পারেচার এবং প্রেসার আমি বুঝেছি। আর তারপরে যেটা আমি করলাম যে এম্পিরিক্যাল গ্যাস লস, empirical gas laws from kinetic theory of gas. কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে এম্পিরিক্যাল গ্যাস লস গুলো ডেরিভেশন গুলো সেগুলো আমরা করেছি। দেখো এই এই যে যেটা আলোচনা করেছি সেখানে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে না। হয়েছে? আচ্ছা, ঠিক আছে তো? হ্যাঁ। হ্যাঁ স্যার ঠিক আছে। এটা তো এইটা একটা পার্ট হলো। হ্যাঁ, আচ্ছা, আর একটা পার্ট আমাদের এইখান থেকে আলোচনা করতে হবে, যেটা উপরে উপরে বললে এক্ষুনি বলে দেওয়া যায়, কিন্তু একটুখানি ডিটেলে বললে আর একটুখানি মানে একটু সময় নিতে হবে। সেটা হচ্ছে যে দেখো আমরা যখন বেসিক ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস করেছিলাম সেক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম যে গ্যাস মলিকিউল গুলো স্পিডটা 0 থেকে ইনফিনিটি, যা তারা র্যান্ডম chaotic ওয়েতে মুভ করছে এবং তাদের স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। আচ্ছা, এবারে একটা গ্যাসিয়াস স্যাম্পল যখন তুমি কনসিডার করছো সেখানে তো 1 মোল যদি সেখানে কোনো গ্যাস থাকে তাহলে তুমি বুঝতে পারো তার সংখ্যাটা হিউজ, অফ দ্য অর্ডার অফ 10⁻23। তাহলে হিউজ নাম্বার অফ মলিকুলস, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মলিকুল গুলো র্যান্ডম chaotic এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তারা মাইক্রোস্কোপিক, তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জন্য কোন পার্টিকুলার মলিকুলটা কোন স্পিডে মুভ করছে তুমি সেটা বের করতে পারবে না। তার বদলে তুমি এরকম একটা প্রশ্ন করতে পারো যে
হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, আচ্ছা আমি যেটা করবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা। অর্থাৎ বেসিক্যালি আমি এরকম একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করছি যে হোয়াট ইজ দ্য probability of finding molecules what is the probability of finding molecule, what is the probability of finding molecules having speed within the range c and c plus dc, what is the probability of finding molecule having speed within the range c and c plus dc। মানে ধরো এই ভারতবর্ষে যে এত লোক আছে, কারোর রোজগার একদমই কিছু নেই, কারোর রোজগার অনেক বেশি। এবারে কোন পার্টিকুলার লোকটা কত রোজগার করে আমি জানি না, কিন্তু আমি যখন কোনো একটা প্ল্যান ট্যান ইত্যাদি করবো, আমি যা জানতে চাইবো যে এই পার্টিকুলার এজ লিমিটের মধ্যে কতগুলো লোক আছে। মানে ধরো পার ডে 200 টাকা এবং 210 টাকা রোজগার করে, এর মধ্যে কতগুলো লোক আছে। ঠিক সেরকমই কোন পার্টিকুলার মলিকুলটা কোন স্পিডে মুভ করছে আমি জানি না, প্লাস তাদের র্যান্ডম কায়োটিক মোশন, তাদের মধ্যে ধাক্কা ধাক্কি ইত্যাদির জন্য স্পিডটা অনবরত পাল্টাচ্ছে। সেই জন্য আমি কোন পার্টিকুলার মলিকুলটা কোন স্পিডে মুভ করছে এবং সময়ের সাথে সাথে তাকে ট্র্যাক করবে, সেটা আমার পক্ষে সম্ভব না। তারপর আমি এটা করতে পারি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি। এটা আচ্ছা, তার উত্তরটা হচ্ছে তোমার এই, সেটাকে বলা হচ্ছে পিসি ডিসি অথবা ডিএনসি বাই এন, এইটা ইকুয়াল টু 4 পাই এম ওভার 4 পাই এম ওভার 4 পাই এম ওভার 2 পাই কেটে টু দি পাওয়ার 3 বাই 2 সি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটে ইন্টু ডিসি। তাহলে এই যে একটা এক্সপ্রেশন বেরোলো, এখানে প্রত্যেকটা টার্মের মানে আমি বলছি। পিসিডিসিটা হচ্ছে ডিএনসি বাই এন, সেটা হচ্ছে 4 পাই এম ওভার 2 পাই কেটে টু দি পাওয়ার 3 বাই 2 সি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটে ইন্টু ডিসি। আচ্ছা, অথবা কেউ এইরকম ভাবেও চাইলে লিখতে পারে পিসিডিসি ইকুয়াল টু ডিএনসি বাই এন ইকুয়াল টু 4 পাই ক্যাপিটাল এম বাই টোয়াইস পাই ক্যাপিটাল আর টি, মানে উপর নিচে আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করছি, টু দি পাওয়ার 3 বাই 2 সি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 আর টি ইন্টু ডিসি। দেখো কি করেছি, না কিছুই করিনি, আমি উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করেছি। তাহলে একটা মলিকুলের মাসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে মোলার মাস এসে গেল, আর বোলম্যান কনস্ট্যান্টটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট চলে এলো, আর কিছু না। ও এটা এখানে এমটা ক্যাপিটাল এম, সরি। টু দি পাওয়ার মাইনাস এম সি স্কয়ার বাই 2 আর এরকম ভাবেও তুমি লিখতে পারো। আচ্ছা, যেখানে দেখো এই পিসিডিসিটা হচ্ছে তোমার probability of finding molecules having speed c and c plus dc, probability of finding molecule having speed within the range, লিখে দিই within the range c and c plus dc। within the range c and c plus dc, মানে c এবং c plus dc এর মধ্যে থাকা মলিকুলের সংখ্যাটা কতটা, সেটা হচ্ছে পিসিডিসি। আচ্ছা, ডিএনসিটা হচ্ছে যদি তুমি লেখো, সেটা হচ্ছে এই প্রবাবিলিটির বদলে নাম্বার অফ মলিকুলস having speed
within the range C and C plus D. Number of molecules having speed within the range C and C plus D. এটা এবারে দেখো এই ডিএনসি কে যদি এন দিয়ে ভাগ করে তার প্রবাবিলিটি হয়ে যাবে, তাহলে যেখানে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস, এই যে এনটাকে লেখা হচ্ছে, এনটা যে টোটাল নাম্বার অফ মলিকিউলস। মলিকিউল আচ্ছা, এমটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল মলিকুল, আর ক্যাপিটাল এমটা হয়ে গেলে সেটা হচ্ছে মোলার মাস হয়ে গেল। আর যে টার্ম গুলো আছে ধরো টিটা হচ্ছে তোমার টেম্পারেচার ইন কেলভিন, আর সেটা স্পিড জানো তুমি, টিটা মাস বিন কেলভিন। এটা টেম্পারেচার ইন, ঠিক আছে। তাহলে এই যেটা হলো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন। আচ্ছা, এবারে তোমাকে যেটা করতে হবে যে এই যে পার্টিকুলার ফর্মুলা, এই পার্টিকুলার ফর্মুলা গুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইত্যাদি করতে হবে আর। আচ্ছা, আজকে তো এইগুলো করার অতটা সময় হবে না। আচ্ছা, আমি যেটা করলাম, এই যেটা করেছি এটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এইটা না, এই যেটা বের করেছি এটা হচ্ছে 3 ডাইমেনশনে। আচ্ছা, এবারে বাস্তবে কিন্তু গ্যাস মলিকুল গুলো 3 ডাইমেনশনে মুভ করে, আমরা যেটা দেখছি সেখানে তো গ্যাস মলিকুল গুলো এলোপাতাড়ি ভাবে তোমার মানে 3 ডাইমেনশনে তো মুভ করছে, ঠিক আছে। এবারে তুমি যদি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা 2 ডাইমেনশনে কত, ধরো একটা হাইপোথেটিক্যাল কালেকশন অফ মলিকুলস কনসিডার করছে যে মলিকুলগুলো একটা প্লেনে শুধুমাত্র মুভ করতে পারে, অর্থাৎ 2 ডাইমেনশনে মুভ করতে পারে। লেখাটা হচ্ছে ইন 2 ডাইমেনশনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা হচ্ছে পিসিডিসি অর্থাৎ ডিএনসি বাই এন, এটা হচ্ছে এমসি বাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি, অথবা পিসিডিসিটা হচ্ছে ডিএনসি বাই এন, সেটা হচ্ছে ক্যাপিটাল এমসি বাই ক্যাপিটাল আরটি ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 আরটি। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা টার্মের মানে আর আলাদা করে বলার দরকার নেই, কারণ যেখানে টার্ম যেগুলো এখানে ব্যবহার করা হচ্ছে সেই টার্মগুলো অলরেডি আগের 3 ডাইমেনশনাল কেসে ব্যবহার করা হয়েছিল, ওই একই মানে জাস্ট রিপ্রেজেন্ট করে। এটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 2D। আর 1D তে কেমন, 1D ম্যাক্সওয়েল হ্যাঁ, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 1D, সেটা কি, দেখে এইরকম ভাবে লিখছি, পিউ ডিউ ইকুয়াল টু m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার মাইনাস m ইউ স্কোয়ার বাই কেটি, এটা m ইউ স্কোয়ার, হ্যাঁ, ইন্টু ডিউ। তা কি হচ্ছে m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস m ইউ স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিউ, অথবা পিউ ডিউটা হচ্ছে তোমার, এটা আরেকটাই ডিএনইউ বাই এন লিখতে, তো অনেক বইয়ে ডিএনইউ বাই এনটাও লেখা থাকে। পিউ ডিউ মানে হচ্ছে ডিএনইউ বাই এন, এটা একটা এখানে জুড়ে দিলাম। তাহলে এখানে পিউ ডিউটা ডিএনইউ বাই এন, আমি কি করছি না উপর নিচে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে ক্যাপিটাল এম হলো টোয়াইস পাই আরটি হলো টু দি পাওয়ার
হ্যাঁ দেখো কি করেছে এখানে, এখানে যেটা করলাম উপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আমি গুণ করে দিচ্ছি, অ্যাভোগাড্রো নাম্বার গুণ করে দিলে এই স্মল এমটা ক্যাপিটাল এম হয়ে গেল, স্মল কেটা ক্যাপিটাল আর হয়ে গেল, এটা ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2RT ইন্টু ডি। এটা তো দেখো তাহলে যেটা আমি করলাম জাস্ট ম্যাক্স, আমি সিলেবাসে দেখতে পাচ্ছি যে মানে স্পিড ডিস্ট্রিবিউশন বলে আছে একটা জিনিস, তাহলে আমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলো 3 ডাইমেনশনে, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা 2 ডাইমেনশনে, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা 2 ডাইমেনশনে, আর ম্যাক্সওয়েল ভেলোসিটি এটাকে আসলে এতে এটা বলে নেওয়া ভালো যে তোমার যখন 1 ডাইমেনশনে করবে তখন ডিরেকশন আছে, যখন ধরে নাও একটা হাইপোথেটিক্যাল কালেকশনের মলিকুল কনসিডার করছি যে অ্যাকচুয়ালি একটা লাইন বরাবর মুভ করছে বা ডিরেকশন অটোমেটিক্যালি ফিক্স করে দিলে মানে এটা হবে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা এটা, আর 2D এবং 3D কে স্পিডই বলবে, কিন্তু 1 ডাইমেনশনে ওটা থেকে লাইন বরাবর মলিকুলগুলো মুভ করছে তাহলে সেটা হয়ে যাবে 1 ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 1D তে যখন তুমি করছো সেটা হচ্ছে এটা, তিনটে ফর্মুলা জাস্ট আমি এখানে বলে দিয়েছি, এটা পাওয়ারটা হাফ। হ্যাঁ, তিনটে ফর্মুলা বলে দিচ্ছি, এবারে এই ফর্মুলা থেকে না কিছু ওই পার্টিকুলারলি গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন ইত্যাদিগুলো করার দরকার পড়ে। আমরা এটা আরেকটু সময় এই পার্টিকুলার জায়গাটা দেব। আমি ভেবেছিলাম যে এর পরের দিন রিয়েল গ্যাস স্টার্ট করে দেবো, কিন্তু আমি দেখছিলাম যেটা সিলেবাসটা তাতে তোমার জাস্ট খুব নর্মালি লেখা আছে তোমার একটা কাইনেটিক থিওরি অফ গ্যাস, তারপরে স্পিড ডিস্ট্রিবিউশন এরকম একটা নাম দেওয়া আছে, স্পিড ডিস্ট্রিবিউশন একটা হেডিং দেওয়া আছে। তাহলে স্পিড ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বেসিক্যালি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, পার্টিকুলারলি 3 ডাইমেনশনটা খুব পপুলার, যেটা হচ্ছে যে গ্যাস মানে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাস মলিকুলগুলো স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তো এরকম যদি একটা প্রশ্ন দিয়ে আমি স্টার্ট করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি এন্ড সি প্লাস ডিসি, তার উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে পাওয়া যায়, এবং সেই ফর্মুলাগুলোকে লিখে প্রত্যেকটা টার্মের মানে বলেছি। পরের দিন আমি এখান থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে করবো। আর নেক্সট ক্লাসে আজকে আমি এই পর্যন্তই করছি, তাহলে নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করব। নেক্সট ক্লাসে হচ্ছে তোমার মোর অ্যাবাউট ম্যাক্সওয়েল মোর অ্যাবাউট ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, মানে বিভিন্ন রকমের ছবি টবি হয় সেগুলো একটু ভালো করে জানার দরকার। মোর অ্যাবাউট ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। ওদের তো পড়া আছে বলছো, ওই যে 55 ছাড়তে বলেছে নাকি পৌনে 4টে বলেছে, আমি দেখো 50-এ ছেড়ে দিচ্ছি আদিত্যদেরকে। আচ্ছা দেখো এইগুলো তো এগুলো দিক এখনো বোঝাইনি কিছু আমি, মানে অ্যাকচুয়ালি কি এই ফর্মুলা গুলো থেকে যে এক্সপ্রেশন মানে ইন্টারপ্রিটেশন বা ইত্যাদি জায়গাগুলো আছে সেগুলো আমি পরের দিন বলবো, ঠিক আছে? সেটাকে বাদ দিয়ে বাকি যে জায়গাটা আলোচনা করেছি আজকে, মানে মূলত এই যে জায়গাটা যে জায়গাটা আমি সামারাইজ করে ফেললাম আর কি, যে কাইনেটিক থিওরি অফ গ্যাস এবং সেখান থেকে কি কি জিনিস করতে হয় আর কি, সেই জায়গাটা খুব ভালো করে দেখে নাও। স্পিড ডিস্ট্রিবিউশন তোমাদের সিলেবাসে ঠিক সেই রকম ভাবে নেই, কিন্তু জাস্ট আমি ফর্মুলা গুলোকে লিখে দিলাম, কিন্তু ফর্মুলা গুলো থেকে বিভিন্ন রকমের প্লট এবং সেখান থেকে কি সব বের টের করতে পারা যায় আর কি, সেগুলোকে নিয়ে আমি কিছুটা সময় দেবো। দেওয়ার পরে তারপরে ডেভিয়েশন ফ্রম আইডিয়া দিকে সেখান থেকে রিয়েল গ্যাস তোমার ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেট নিয়ে যে ডিসকাশন গুলো আছে সেগুলোকে করবো, ঠিক আছে? দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।